আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ সিকার্স আয়োজিত আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি স্মার্ট বোর্ডে আজকে হচ্ছে না, কারণ স্মার্ট বোর্ডে ক্লাসটা নেওয়া সম্ভব হবে না, কারণ আমার খুবই সমস্যা। তো দ্যাটস ওয়াই আমি যেটা চিন্তা করতেছি, আজকে ল্যাপটপে ক্লাসটা নিব। ঠিক আছে, আজকে ল্যাপটপে ক্লাসটা নিব, তাহলে অনেক বেশি ভালো হবে, ক্লাসটা সুন্দর করে শেষ হবে। ঠিক আছে, ক্লাসটা সুন্দর করে শেষ হবে এবং অনেক 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 ভালো হবে আশা করছি। সো এই কারণে আজকে আমি ক্লাসটা ল্যাপটপে নিচ্ছি। সো যারাই আছো সকলকে স্বাগত জানাচ্ছি এবং বন্ধুদের বন্ধুদের কাছে তোমরা ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে, যারাই দেখছো বন্ধুদের কাছে ক্লাসটাকে শেয়ার করবা এবং সকলে বন্ধুদেরকে ক্লাসের বিষয়ে জানাবা এবং ক্লাসটাতে একটা রিয়াক্ট করবা। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করব একটু পরেই। যারা দেখছো সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আমরা একটু পরেই ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসটি হচ্ছে, আমি এই কারণেই আসলে সাহস করলাম না স্মার্ট বোর্ডে নেয়ার, কারণ যে ফোনটা দিয়ে আমরা ক্লাস নিতাম ওই ফোনটার সমস্যা হয়ে গেছে হঠাৎ করে। দ্যাটস ওয়াই আমরা ক্লাসটা স্মার্ট বোর্ডে আমরা নিব না, জাস্ট আজকের জন্য নিব না। কালকে থেকে আবার আসলে ইনশাআল্লাহ কালকে আমি একটা নতুন ফোন পারচেজ করে আহ, কালকে থেকে ইনশাআল্লাহ ক্লাসগুলো নিতে পারবো। ঠিক আছে, সো যারা আছো শেষ পর্যন্ত দেখবা, আজকে ক্লাসে অনেক বেশি টুইস্ট আছে, অনেক বেশি কার্যকরী একটা ক্লাস হবে, অনেক হেল্পফুল একটা ক্লাস হবে। জি, রুহুল আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি যে সবাই ভালো আছেন এবং সবার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাতে পারেন। যারাই আছে আহ নর্ডে করেন স্যার। নর্ডে বলতে আমি বুঝলাম না। আমি কালকে একটা ফোন নিব, দেন হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, যারা আছো নোটে করতে বলতেছো নাকি? নোটের ব্যাপারটা নোটে করা যায়, নোট থ্রি দিয়ে ক্লাসটা নিতে পারতাম, বাট দেখি নোট থ্রি দিয়ে এখন সম্ভব না, অ্যারেঞ্জমেন্ট নাই। বাট আমি নোট থ্রি দিয়ে সামনে ক্লাস নেব। আচ্ছা, সবাই বোর্ডে, আচ্ছা বোর্ডে আজকে ক্লাসটা নেওয়া সম্ভব না, আমাদের ক্যামেরার সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, আহ ক্যামেরার সমস্যার কারণে আজকে ক্লাসটা বোর্ডে নেওয়া সম্ভব না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে ক্লাসটা শুধুমাত্র বোর্ডে হবে না। একটু মনোযোগ সহকারে থাকো, আজকে ক্লাসটা বোর্ডে হবে না, কালকে ক্লাস হবে। ঠিক আছে, জি ভাই, ভালো আছি। যারা আছো একটু বন্ধুদেরকে শেয়ার করো ক্লাসটা। ভাই ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিয়ে 11টার দিকে, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, টাকা পাঠায় 11 হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। ঠিক আছে, টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, 11টা পরে গ্রুপে অ্যাড করাই দিব। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বিকাশ সেন্ড মানি বা নগদে। আচ্ছা, যারা আছো একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করো, যারা আছো বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো, আমরা ক্লাস শুরু করবো। জি, ভালো আছি ভাইয়া। মরিয়ম বলছে বোর্ডে। আজকের ক্লাসটা শুধু বোর্ডে হবে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। বোর্ডে ক্লাস কালকে থেকে হবে ইনশাআল্লাহ। কালকে থেকে বোর্ডে ক্লাস হবে, যারা আছো কালকে থেকে বোর্ডে ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাইকে রিকোয়েস্ট করতেছি ক্লাসটা আজকে একটু মানায় নাও, আজকের জন্য শুধু মানায় নাও। আমি ফ্রন্ট বড় করে দিয়েছি। যারা আছো বন্ধুদের বোর্ডে বেশি ভালো লাগে, কালকে বোর্ডে হবে। আমার ক্যামেরার সমস্যার কারণে আজকে ক্লাসটা বোর্ডে হবে না, আজকে ক্লাসটা জাস্ট হবে না, কালকে ইনশাল্লাহ বোর্ডে ক্লাস হবে। ঠিক আছে ছেলেমেয়েরা, আশা করছি যে এটা তোমরা মেনে নিবা, একটু একটু মেনে নিবা, কিছু করার নাই আসলে, জাস্ট আর কি আজকের জন্য। ঠিক আছে, জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, সানজিদা মিস্তি, হ্যালো, হ্যাঁ ভালো আছি। যারা যে আজকে আবার এসে পড়লাম, রায়হানুল, হ্যাঁ এসে পড়ছো তুমি তো, খুবই অ্যাক্টিভ ছেলে, ভালো করবা আশা করছি। যারা আছো একটু ক্লাসে একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটাতে একটা রিয়াক্ট করো। দেখো 66 জন স্টুডেন্ট যুক্ত আছো, কেউ ক্লাসটাতে রিয়াক্ট করো নাই, দ্যাটস ওয়াই ক্লাসটা রিচ পাবে না। ক্লাসটা পরবর্তীতে হালিমা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। এবং যাদের ক্লাসটা ভবিষ্যতে প্রয়োজন তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখো। যাদের চলে আসলাম, সৌরভ, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম হালিমা, ইটস ওকে ভাইয়া। আজকের জন্য ক্লাসটা আমি স্মার্ট বোর্ডে নিতে পারবো না, বাট ক্লাসটা অনেক জোস ক্লাস হবে এবং ক্লাসের সবার শেষে টেকনিক বলে দিব, এই টপিকটা কিভাবে জিরানটা আসলে ভালো করা যায়। ক্লাসের শেষে টুইস্টটা থাকবে, মানে আজকের টপিক কিভাবে ভালো করা যায় ক্লাসের শেষে বলে দিব। আজকের টপিক একবারে শর্টকাটের মধ্যে কিভাবে করা যায়, আহ, কি করব সেভাবে ভালো করে দিব। ঠিক আছে, শর্টকাটের মধ্যে কিভাবে ভালো করা যায় আমি আজকে বলে দিব। ঠিক আছে, যারা যারা আছো
ওকে ওকে, বন্ধুদেরকে মেনশন করবো ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, নতুন কারা কারা ক্লাস দেখছো, আমার ক্লাস কতদিন থেকে দেখো আমাকে জানাতে পারো। নতুন কারা কারা ক্লাস দেখছো, আমার ক্লাস কতদিন থেকে দেখো আমাকে জানাতে পারো। ছেলেমেয়েরা নতুন কারা কারা ক্লাস দেখতেছো, আমার ক্লাস কতদিন থেকে দেখো আমাকে জানাতে পারো। ঠিক আছে, নতুন কারা কারা ক্লাস আচ্ছা ওকে, জোস টপিকের লোভে পড়ে আসছি। আজকে আসলেই জোস টপিক হবে, আজকে ক্লাসটা আসলেই জোস হবে। ওকে ওকে, সঞ্জিদা মিষ্টি অনেকে আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। চলো আমরা শিখবো আজকে জিরান্ট। আচ্ছা, জিরান্ডের কনসেপ্টটা শুরু করার আগে সবাইকে একটা ভালো কনসেপ্ট দেই। জিরান্ড আমরা শিখবো এবং খুব মজা করে শিখবো। যারা দেখবা আশা করছি ভালো একটা ক্লাস হবে, খুব চমৎকার ক্লাস হবে এবং শেষে টুইস্ট আছে। আচ্ছা, জিরান্ড আর নাউনের মধ্যে বেসিকলি কি পার্থক্য মনে রাখবা। জিরান্ড হচ্ছে মানে নাউনের মতো, জিরান্ড কি নাউনের মতো, ঠিক আছে। বেসিকলি জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, এই কথাটা মাথায় রাখতে হবে যে জিরান কার কাজ করে, নাউনের কাজ করে। তাহলে ব্যাপারটা কি যে জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে, যেখানে যেখানে নাউন মানে ভার্বের আইএনজি। আচ্ছা, জিরান্ডের ফরম্যাটটা আসলে কি মনে রাখবা। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা বেসিকলি জিরান্ড হয় এবং সেটাকে অবশ্যই নাউনের জায়গায় বসতে হবে। তাহলে জিরান্ড হচ্ছে কি ভার্বের আইএনজি এবং ভার্ব এবং নাউনের কাজ করে। জিরান্ড হচ্ছে কি ভার্বের আইএনজি এবং ভার্ব এবং কি নাউনের কাজ করে। ছেলেমেয়েরা আমরা যেটা খেয়াল করব জিরান্ড আসলে কি, তাহলে মনে রাখতে হবে কি জিরান্ড ভার্বের আইএনজি এবং সেটা অবশ্যই ভার্ব এবং নাউনের কাজ করবে। তো একটা নোট রাখবা যে যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন তাকে জিরান্ড বলা হয়। যেখানে যেখানে নাউন বসে, যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি বসে, যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন তাকে জিরান্ড বলা হয়। যেখানে যেখানে কি বসে, নাউন বসে, সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন তাকে কি বলা হয় ভাইয়া, জিরান্ড বলা হয়। তো কনসেপ্টটা সবাই বুঝতে পারছো? কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা তোমরা আমাকে জানাও। সবাই কি এটা ক্লিয়ার? এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই একটু ক্লিয়ার করো। আচ্ছা, তাহলে খুব নোট এইভাবে করব। নোট আসলে নোট এখনই করবা। নোটটা এইভাবে করবা যে জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে এবং তখন সেটা হয় জিরান্ড। তো কিন্তু তুমি নাউন দেখো, এটা মূলত নাউন এবং বাকি একটি সাধারণ নাউনের ব্যবহৃত। আচ্ছা যাই হোক, তার জিরান্ড হচ্ছে সর্বদা নাউনের স্থানে বসে। তোমরা এতটুকুই নোট করবা, জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি এবং সেটা নাউনের জায়গায় বসে। যখন নাউনের জায়গায় ভার্বের আইএনজি বসে তখন সেটা জিরান্ড হয়। এখন আমরা খেয়াল করব আসলে নাউন কোথায় কোথায় বসে। এক নম্বরে লিখে নাও, এক নম্বরে যারা দেখতেছো লিখো যে নাউন আসলে সাবজেক্ট হিসাবে বসে। নাউন কি হিসাবে বসে? নাউন সাবজেক্ট হিসাবে বসে। এক নম্বরে যারা দেখতেছো লিখে নাও নাউন সাবজেক্ট হিসাবে বসে। দুই নম্বরে লিখে নাও নাউন আসলে অবজেক্ট হিসাবে বসে। নাউন কি বসে? অবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে। তারপরে তিন নাম্বার লিখে নাও প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে নাউন কোথায় কোথায় বসে? যে সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, প্রিপোজিশন প্লাস নাউন হয়। তারপরে হচ্ছে, তারপরে তুমি লেখো যে প্যাড, শর্টকাটে লিখো হচ্ছে প্যাড। প্যাডটা কি? প্যাড হচ্ছে পিতে হচ্ছে পসেসিভ, পিতে কি, পিতে হচ্ছে কি পসেসিভ, পিতে হচ্ছে কি পসেসিভ, পিতে হচ্ছে পসেসিভ আর এতে হচ্ছে আর্টিকেল। খেয়াল করো, এতে হচ্ছে আর্টিকেল, পসেসিভ আর্টিকেল, আর তারপরে হচ্ছে এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে পিতে হচ্ছে পজিটিভ, এতে আর্টিকেল, এতে অ্যাডজেক্টিভ, ডিতে হচ্ছে ডিটারমিনার, আর ডিতে হচ্ছে কি উপরে আমি লিখতেছি ডিতে হচ্ছে ডিটারমিনার। এই প্রত্যেকটা আমি বোর্ডে পড়াবো, কালকে পড়াবো, ঠিক আছে? ফোন নাই দেখে পড়াতে পারছি না। পজিটিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার, এই পজিটিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার শর্টকাটে আমরা বলি প্যাড। এই প্রত্যেকটার পরে একটা শব্দ থাকলে নাউন হয়, পজিটিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা কি শর্টকাট জেনে রাখো। তাহলে আমরা এইটা যদি একটু সাম আপ করি, আমরা এই জায়গা থেকে কি কি শিখলাম যে নাউন আসলে কোথায় কোথায় বসে। সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। তারপরে কি বললাম যে এই যে প্যাড, শর্টকাটে মনে রাখতে হবে যে পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার প্রত্যেকের পরে নাউন বসে। যেমন হচ্ছে ডিটারমিনারের পরে একটা নাউন, পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন। এই পড়াশোনাটা আমি আসলে কোথায় পড়িয়েছি? এই পড়াশোনাটা আমি প্লেসমেন্ট অফ নাউন বা পজিশন অফ নাউনে পড়িয়েছি। যারা বেসিক ক্লাসগুলো দেখেছিলা তারা আসলে বুঝতে পারার কথা। যারা ১ নাম্বার ক্লাসটা দেখেছে, আজকে যে দুনিয়া কাঁপানো ক্লাসের মনে হয় ৫ নাম্বার ক্লাস হচ্ছে, আমি ক্লাসগুলো হিসাব করি নাই। তো দুনিয়া কাঁপানোর যে ইংরেজি ফ্রি কোর্সের ১০টা ক্লাস হবে ১০ দিনে ১২ তারিখ পর্যন্ত। আজকে ৫ নাম্বার ক্লাস হচ্ছে ইংলিশ সিকার্স পেজে। এই যে ইংলিশ সিকার্স পেজে যারা ১ নাম্বার ক্লাসটা দেখেছো তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবা। ওখানে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে সাবজেক্ট, কিভাবে অবজেক্ট।
তো এই ব্যাপারটা আগে আমি লিখেছি। এখন খেয়াল করো জিরান্ডের সাথে এটা সম্পর্ক কি। আমরা কি পড়লাম যে নাউন কোথায় কোথায় বসে সেটা পড়লাম। তো যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে যদি ভার্বের আইএনজি থাকে তখন সেটা হচ্ছে কি জিরান্ড। তাহলে নোট করবা যে নাউন এগুলোর পরে বসে এবং যেখানে যেখানে ভার্বের নাউন বসে সেখানে যদি ভার্বের আইএনজি বসে তখন সেটাকে বলা হয় জিরান্ড। আচ্ছা, আরেকটা কথা বলি, জিরান্ডের উপর 2টা ক্লাস লাগবে। আজকে একটা ক্লাস দিচ্ছি, আগামীকাল জিরান্ড পার্টিসিপল একসাথে কম্পেয়ার করে পড়াবো। কারণ সবথেকে ঝামেলা হয় জিরান্ড এবং পার্টিসিপলে, এবং এবার বিসিএস এর 2টা প্রশ্ন আসছে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে প্রত্যেক বছর বিসিএস ইউনিভার্সিটি অ্যাডমিশনে জিরান্ড পার্টিসিপল নিয়ে প্রশ্ন আসে এবং সবাই সেখানে ভুল করে প্রত্যেক বছর। দেখো, তোমাদের সাথে অতিরিক্ত কথা বলতে পারবো না, তোমরা বুঝছো কিনা এতটুকু আমাকে জানাবা, যে কে কতটুকু বুঝছো এইটা আমাকে জানাবা, যে ভাই আমি এটা ক্লিয়ার। তাহলে সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাবা। ক্লাসে কোনো ধরনের অতিরিক্ত কমেন্ট হবে না, সবার শেষে আমি সবার কোয়েরি গুলো শুনবো, যে ভাই আমার এই সমস্যা। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ছেলেমেয়েরা আমাকে জানাও। সবার এই পর্যন্ত ক্লিয়ার? আশা করছি যে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এরপরে এখন খেয়াল করি। তাহলে 1 নাম্বার উদাহরণে কি বলছে, এ সাবজেক্ট দ্যাট acts as noun is called, এ সাবজেক্ট না, এ ভার্ব দ্যাট অ্যাক্ট করে কিসের মতো, যে অ্যাক্ট করে নাউনের মতো। আচ্ছা, যেটা নাউনের মতো অ্যাক্ট করে সেটাকে বেসিক্যালি জিরান বলা হয়। মানে একটা ভার্বের ফর্ম, জিরান মানে কি ভার্ব প্লাস আইএনজি। তো এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসবে তখন তো সে নাউনের মতোই কাজ করতেছে, তো তখন হচ্ছে সেটা জিরান্ডের মতো। যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এই যে বলো যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, যখন বলতেছো রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই যে দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিটে যখন বলতেছো এই রিডিংটা সাবজেক্টের জায়গায় বসছে না। এটা কিভাবে, ইজ একটা ভার্ব, এই ভার্বটাকে বাংলা অর্থ হচ্ছে হয়, এই হয় ভার্বটাকে প্রশ্ন করো তো যে কি হয়। যে মনে রাখবা যে কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে তখন সাবজেক্ট পাওয়া যায়। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে কি হয়, উত্তর আসতেছে কি রিডিং হয়। যে যদি প্রশ্ন করো যে কি হয়, উত্তর আসতেছে কি রিডিং হয়। রিডিং মানে হচ্ছে পড়া, যেটা পড়া হয় একটা ভালো হ্যাবিট, ঠিক আছে, মানে ভালো অভ্যাস। তো এই যে খেয়াল করি আমরা এখানে যখন আমি পড়া বলতেছি রিডিংটা, তাহলে এখানে ভার্বের আইএনজি যুক্ত আছে কার জায়গায়, নাউনের জায়গায়। আচ্ছা, এটা নাউনের জায়গায় আমি এটা কিভাবে বুঝলাম এইভাবে যে কোনো ভার্বকে কি, সরি আমি এখানে একটু ভুল লিখেছি, আমি এক্সট্রিমলি সরি। কোনো ভার্বকে কে আর কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে সাবজেক্ট পাওয়া যায়। আর আমরা এটাকে প্রশ্ন করি যে কি হয়, তাহলে উত্তর আসতেছে কি রিডিং হয়। তাহলে আমরা এখানে যে ব্যাপারটা বুঝবো যে সাবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসছে তাহলে সেটা জিরান। তো এবং যেটা নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসে সেটাই জিরান, বা সাবজেক্টের জায়গা নাউনের জায়গা একই জায়গা। তো এইখানে আমি এই যে সাবজেক্টের জায়গায় এটা কিভাবে পাবো, প্রথমে আমি ভার্বটাকে চিহ্নিত করবে, প্রশ্ন করব যে কি হয়, কে হয় আর কি হয়। তাহলে কি হয়, তাহলে রিডিং হয়। তাহলে রিডিংটা হচ্ছে তোমার জিরান, কারণ ভার্বের আইএনজি এবং সাবজেক্টের জায়গায় বসছে। তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি সবাই? খুবই সিম্পল। 78 নাম্বার প্রশ্ন, আশা করছি বুঝতে পারছো। আমরা 79 নাম্বার প্রশ্ন বলছে হাউ জিরান্ড ইজ ফর্মড। তাহলে জিরান্ড আসলে কিভাবে ফর্মড হয়? জিরান্ড আসলে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যখন হয় তখন বেসিক্যালি সাধারণত ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন সেটা জিরান। যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন সেটাকে কি বলা হয়, জেরান বলা হয়। তো এই ব্যাপারটা কি বুঝতে পারছো? জিরান্ডের কনসেপ্টটা খুবই সিম্পল, এতটুকু খুব বেসিক আলাপ। আমরা এখনো জিরান্ডের অনেক পড়াশোনা আছে, আমরা একটু খেয়াল করব পরবর্তীতে যে জিরান কার সাথে সিমিলার টু। 80 নাম্বার যদি উত্তর করতে বলি, তোমরা একটু উত্তর করো। আমি একটা কথা বলি যে আমি প্রত্যেকের কমেন্ট দেখতেছি, ইমন কমেন্ট করছে, জাইম কমেন্ট করছে, রায়হানুল কমেন্ট করছে, আফিয়া কমেন্ট করতেছে, অ্যানাস্তাসিয়া, আমি প্রত্যেকের কমেন্ট দেখতেছি। কিন্তু আমি বিশ্বাস করি যে একটা ভালো ক্লাসে যদি শিক্ষক শুধু কমেন্ট দেখেন তাহলে ক্লাসের বিষয়টা খুব ডিস্ট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে, মানে ক্লাসে মনোযোগটা স্টুডেন্টের নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি কি করি, কমেন্টটা ক্লাসের সময় পড়ি না, দেখি যদি মনে হয় যে এই মেটার বা এই ছেলেটার কমেন্টের একটা উত্তর দেওয়া উচিত তাহলে আমি তখন উত্তর দেই। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? সো কেউ ফেড আপ হবার না যে ভাইয়া মনে হয় আমাদের সাথে নাই, অবশ্যই ভাইয়া তোমাদের সাথে আছে। তাহলে সবার কাছে এটা ওকে? সবার কাছে ওকে? আশা করছি ওকে। তাহলে জিরান কার সাথে সিমিলার? সে হচ্ছে নাউনের সাথে। কারণ কি, জিরানটা তো নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসে তখন সেটাকে জিরান বলা হয়। তো জিরান তো নাউনের সাথেই সিমিলার হবে,
তাহলে সবাই বুঝতে পারছো? আজকে যারা ফার্স্ট ক্লাস করছো তোমাদের সুবিধার্থে বলি, ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজে প্রত্যেকদিন লাইভ ক্লাসগুলো হয়। যারা ইংলিশ সিকার্স পেজে ফলো দিচ্ছ, এই ফলোইং বাটনে আবার ক্লিক করবা। ফলো যারা দেও নাই তারা তো আবার দিবা, দেওয়ার পরে ফলো দেওয়ার পরে আবার ফলোইং বাটনে ক্লিক করে পেজটাকে ফেভারিট করে দিবা। ফেভারিট করলে আবার ওই ফলোইং বাটনে ক্লিক করলে ফেভারিট হবে পেজটা। তখন দেখবা যে তুমি ক্লাসটা খুব লাইভে আসার সাথে সাথেই ক্লাসটা পাবো। কমেন্টে আসলে পড়াশোনা বাদ দিয়ে এটা খুব খারাপ দেখায়, হ্যাঁ এই কারণে আমি কমেন্টগুলো পড়ি না। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ সিকার্স পেজে প্রত্যেক দিন টানা 6 মাস ধরে আমরা মাস্টার ইংলিশ বই থেকেও ফ্রি ক্লাস করি, বেসিক ইংলিশ থেকেও করি, এবং আমাদের পেইড কোর্সের পাশাপাশি এই ফ্রি কোর্সটা চলে। কারণ একটা প্ল্যাটফর্ম কখনো শুধু ফ্রি কোর্স দিয়ে একটা প্ল্যাটফর্ম চলতে পারে না, কারণ অর্থের প্রয়োজন, তোমার আমার সবার প্রয়োজন আছে। কারণ অর্থ ছাড়া এই আদার্স কাজগুলো ফাংশন করে না, এই স্লাইড বানানো বা সামগ্রিক কাজগুলো। দ্যাটস ওয়াই এটাকে তোমরা খারাপ ভাবে না নিয়ে আমি তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, সেটা তোমরা করো। আচ্ছা, বলছে কি ভার্ব থেকে উৎপন্ন হলে জিরান মূলত নাউনের কাজ করে, তাই জিরানকে নাউনের সমতুল্য বা অনুরূপ ধরা যায়। তাহলে জিরান হচ্ছে নাউনের সমমান বা অনুরূপ। আমরা পরবর্তীতে খেয়াল করি জিরান কার সাথে রিলেটেড টু। জিরান বেসিক্যালি এখানে কার সাথে রিলেটেড টু? ভার্বের সাথে, কারণ ভার্বের আইএনজি তো বেসিক্যালি জিরান হয়। তাহলে 81 বি নাম্বার কারেক্ট উত্তর। সবাইকে এই কনসেপ্টটা বুঝতে পারছো ভাইয়ারা? হ্যাঁ, আলপনা কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ। ফরহাদ আছে, থ্যাংক ইউ। আমার 82 এ আসি। এ জিরান ডাজ দ্য ওয়ার্ক অফ। দেখো তো জিরান আসলে কার মতো কাজ করে, খেয়াল করো তো। জিরান কার মতো কাজ করে? ভার্ব আর নাউন। জিরান কার মতো কাজ করে? ভার্ব এবং নাউন। জিরান কার মতো কাজ করে? ভার্ব এবং নাউনের মতো। ভার্ব এবং নাউনের মতো। এখন দেখো ভার্বে, দেখো ব্যাপারটা এরকম কেন ভার্ব এবং নাউনের মতো কাজ করে? বেসিক্যালি জিরান তো নাউনের মতোই কাজ করে, কিন্তু ব্যাপারটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? ভার্বের আইএনজি থেকে না। তো জিরানটা আসলে বেসিক্যালি জিরান্ডের কাজটা হচ্ছে, ফাংশনটা হচ্ছে কি? ভার্ব এবং নাউনের সাথে। মূল কথা হচ্ছে জিরান্ডের কাজ হচ্ছে ভার্ব এবং নাউনের সাথে। আর কাজ করে কার মতো? নাউনের মতো। এতটুকু মাথায় রাখবা যে জিরান কাজ করে কার মতো? নাউনের মতো। তাহলে 82 এর এই এতটুকু বেসিক আশা করছি তোমরা সবাই বুঝেছো। আমি এইটুকু কেন আলোচনা করে নিলাম, কারণ প্রত্যেকটা বিষয় আলোচনার সুবিধার্থে তার একটা প্রেক্ষাপট আলোচনা করতে হয়। ঠিক আছে, প্রেক্ষাপট আলোচনা করলে ব্যাপারটা মানে এইটা কি বলা হয় যে একটা বেসিক পড়াশোনা। এই যে আমি বললাম জিরান কোথায় কোথায় বসে, কোথায় কোথায় বসে না, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, এইটা হচ্ছে এই ক্লাসের বেসিক। আমরা পরবর্তীতে চলে যাব 1 নাম্বার এখানে মূল পড়াশোনায়। এখন বলছে যে পজিশন অফ জিরান। জিরান্ডের আসলে পজিশন গুলো দেখো। পজিশন অফ জিরান্ডে যে ব্যাপারটা খেয়াল করব, জিরান মূলত নাউন, তাই নাউন যে স্থানগুলোতে বসে জিরান্ডো সেই স্থানগুলোতে বসে। তাহলে আমি এই একটু আগে যে একটা সাম আপ পড়ালাম না এখানে সাবজেক্ট হিসাবে অবজেক্ট, সেটার বিস্তারিত এখন পড়াবো। 1 নাম্বার রুলসে কি বলছে? সাবজেক্ট অফ এ ভার্ব। মানে খেয়াল করো যে ভার্বের সাবজেক্ট হিসাবে, দেখো মনে করো এই রুলসটা এইভাবে লিখো, বইয়ের মতো করে না লিখে লিখো যে ভার্বের আইএনজি যখন সাবজেক্টের জায়গায় বসে, ভার্বের আইএনজি যখন সাবজেক্টের জায়গায় বসে তখন তাকে জিরান বলা হয়। সবাই এটা খাতায় লিখো এইভাবে। এই রুলসটা এইভাবে তোমরা বুঝবা না, আমরা যারা পড়েছি তারা ভালো বুঝি, অনেকেই বুঝে না। মনে রাখো যে ভার্বের আইএনজি যখন সাবজেক্টের জায়গায় বসে তখন সে তাকে জিরান বলা হয়। তোমরা খাতায় এই রুলসটা এইভাবে নোট করো, যারা নোট করছো যে এইভাবে নোট করো যে ভার্বের আইএনজি যখন সাবজেক্টের জায়গায় বসে তখন তাকে কি বলা হয়? জেরান বলা হয়। তাহলে জিরান্ডের কনসেপ্টটা বুঝছো? জিরান্ডের কনসেপ্টটা কি ভাইয়া? ভার্বের আইএনজি কার জায়গায় বসবে? সাবজেক্টের জায়গায়। সবাই কি লিখেছো? সবাই কি লিখেছো? আশা করছি যে সবাই লিখেছো। তারপরে আমরা এখন উদাহরণ একটা সলভ করব। খুব গভীরভাবে মনোযোগ দিবা। এই একটা উদাহরণ দিয়ে এই রুলসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খুব গভীরভাবে মনোযোগ দাও। এই একটা রুলস দিয়ে এই রুলসটা মানে এই নিয়মটা একেবারে ক্লিয়ার হবে। সবাই লিখেছো কিনা খাতায় আমাকে জানাও, দ্রুত জানাবা, কারণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ 1 ঘন্টার বেশি ক্লাস করলে স্টুডেন্টদেরই ভালো লাগে না। আমরা এখন এই নিয়মটা খেয়াল করি। 83 তো জিরান্ড হবে সেটা বিষয় না, কেন জিরান্ড হলো সেটা বোঝাটা বিষয়। 83 যে জিরান সেটা আমরা সবাই জানি, কারণ আজকে তো জিরান পড়াচ্ছি। এখন যদি বলি যে আমি আজকে রংপুর যাব, আবার প্রশ্ন করি যে আমি আজকে কোথায় যাব, যে ভাই আপনি রংপুরে যাবেন, তো এখন এটা কি কোনো উত্তর হইলো নাকি? আমি জিরান পড়াইতেছি, এখন তুমি যদি বলো আজকে এটার উত্তর হচ্ছে জিরান, আমি তো এটা পড়ানোর জন্য এই এমসিকিউ এখানে দেই নাই। আমি এই এমসিকিউ দিছি এটা কেন জিরান, আমি এটা কেন জিরান সেটা যদি বুঝতে পারো তাহলে তোমার এডুকেশন। এটা কেন হচ্ছে সেটাই আসলে ইংরেজি শেখা। প্রত্যেক বিষয়টা যে টিচারের কাছে পড়ো, এই বিষয়টা আসলে টিচারকে প্রশ্ন করতে হবে যে এটা কেন জিরান্ট, আমাকে এটা বোঝান। আচ্ছা খেয়াল করো, ওয়ার্কিং, ওয়ার্কিং করা মানে কি? ওয়ার্কিং মানে হচ্ছে কি? কাজ করা, তাই না?
ওয়ার্কিং মানে কি করা, কাজ করা, মানে কাজ, ঠিক আছে। বা এখানে ওয়ার্কিং, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়ার্কিং ছিল না ওয়ার্কিং ছিল আমি জানি না, ধরো আমি ওয়ার্কিং ধরলাম, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়ার্কিং মানে কি, কাজ, তাহলে কাজ বা পরিশ্রম। ইন দ্য মর্নিং, দেখো তো, দেখো ইন দ্য মর্নিং মানে কি, বাংলা অর্থ কি, সকালে। আচ্ছা খেয়াল করো তো, এই অংশটা একটা অহেতুক অংশ, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। দেখো তো এখানে আমি আগে এই অংশটা বাদ দেওয়া শিখবো, সবার আগে ইন দ্য মর্নিংটা আগে বাদ দেওয়া শিখি। এইটা বাদ দিতে গেলে আমাকে আগে ভার্ব চিহ্নিত করতে হবে, তাহলে ভার্বটাকে, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বটাকে আমি প্রশ্ন করব হচ্ছে, দেখো যে হয়, দেখো তো যে ওয়ার্কিং মানে কাজ করা হয়, গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য উপকারী, কখন কাজ করা, সকালে কাজ করা। তাহলে এই যে যে কখন কাজ করা হয় স্বাস্থ্যের জন্য উপকারী, তাহলে উত্তর আসতেছে কি, সকালে। তো মনে রাখতে হবে ভার্বকে যদি আমরা কখন দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি, এই টপিক সব থেকে গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের এক্সামে এই টপিক গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন জব এগুলো ম্যাটার করে না। আচ্ছা দেখো, এই যে আমরা আবার খেয়াল করি, খুব মনোযোগ সহকারে ব্যাপারটা বোঝো, আর কখনো কোনো টিচারের কাছে পড়তে হবে না বিষয়টা। তাহলে আমরা এখানে ইজ হচ্ছে, ইজের বাংলা অর্থ হচ্ছে হয়, এই হয়টাকে যদি আমরা প্রশ্ন যে কখন হয়, উত্তর আসতেছে কি, সকালে হয়। তাহলে কোনো ভার্বকে যদি কখন দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে অ্যাডভার্ব। আমরা কি পাবো ভাইয়া, উত্তর পাবো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কোনো ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব, তাহলে এইখানে ইন দা মর্নিংটা অ্যাডভার্ব। আচ্ছা যদি এটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্বকে বেসিক্যালি বাক্যের অপ্রয়োজনীয় অংশ বলা হয়, কারণ অ্যাডভার্ব বাক্যে কোনো প্রভাব বিস্তার করে না পজিশনের ক্ষেত্রে। তো দেখো আপাতত এইটুকু ধরো, এই অ্যাডভার্বটুকু যদি বাদ দাও, তাহলে মূল বাক্যটা কি আসতেছে, ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা খেয়াল করো তো, আমি ওয়ার্কিংটা সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্ট হিসাবে কি বসতে পারে, নাউন বা প্রোনাউন বা এইটাই তো। এইটা যে সাবজেক্ট, আমি এটা কিভাবে বুঝবো আসলে, এটা যে সাবজেক্টের জায়গায় বসলে জিরান্ড হয়, এটা যে সাবজেক্ট সেটা কিভাবে বুঝবো। আবার তোমাকে ভার্ব চিহ্নিত করতে হবে, ইজ এর বাংলা অর্থ হচ্ছে কি, হয়। এই হয়টাকে প্রশ্ন করো তো, যে কে হয়, উত্তর নাই, কি হয়, ওয়ার্কিং হয়। দেখো তো ওয়ার্কিং হয়, কি হয়, ওয়ার্কিং হয়। তাহলে এই যে ওয়ার্কিং, তাহলে ভার্বকে কে আর কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি, তাহলে এটা সাবজেক্ট আমি ধরতে পারি। এবং সাবজেক্টের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে, তখন তাকে জেরান বলা হবে। এটা কি বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে মূল থট। তাহলে আমরা এখানে কি কি করলাম, প্রথমে আমরা এই যে ইন দা মর্নিংটাকে আমরা আইডেন্টিফাই করে বাদ দিলাম, কেন, কারণ এই শব্দটা অ্যাডভার্ব, এইটার জন্যই তোমাদের মাঝে কনফিউশনটা ক্রিয়েট হয়, ঠিক আছে। এইটাই আসলে তোমাদের মাঝে কনফিউশনটা ক্রিয়েট করে, এই কারণে আমি এটা বাদ দিলাম। তো এটা একভাবে প্রশ্নটা সলভ করালাম, এই একভাবে কি তোমরা বুঝছো কিনা, আমি আরো একভাবে এই প্রশ্নটা তোমাদেরকে সলভ করানো শেখাচ্ছি, তোমরা এইভাবে বুঝছো কিনা আমাকে জানাও। যারা দেখতেছো এইভাবে তোমরা সবাই বুঝছো কিনা এতটুকু আমাকে জানাবা, তারপরে আমি আবার পরবর্তীতে চলে যাব, ঠিক আছে, ওকে। আমার রুলসটা বুঝছো কিনা সেটা ফ্যাক্ট করে, আমি উত্তর করতে বলি নাই যে আসলে কত নাম্বার, উত্তর এখানে প্রয়োজন নাই। ওকে, থ্যাংক ইউ। যারা ক্লাসটা দেখছো কাইন্ডলি ক্লাসটাতে কি একটা রিয়াক্ট করলে তোমাদের কি খুব ক্ষতি হবে? একটুও ক্ষতি হবে না, জাস্ট একটা বাটনে ক্লিক করা, এটা এত কেন, আমার ক্লাসগুলোতে শুধু কিচ্ছু চাই না, শুধু একটা রিয়াক্ট চাই, আমার ক্লাসগুলোতে শুধু একটা রিয়াক্ট চাই, শুধু রিয়াক্টের বিনিময়ে ফ্রি ক্লাস করাবো, ঠিক আছে, রিয়াক্টের বিনিময়ে ফ্রি ক্লাস করাবো। ওকে, এখন আমরা খেয়াল করি এই প্রশ্নটা আর একভাবে কিভাবে সলভ করা যায়। মনে রাখবা, যদি কোনো বাক্য এরকম ভার্বের আইএনজি দ্বারা শুরু হয়, ভার্বের আইএনজি এর পরে আছে প্রিপোজিশন, ঠিক আছে, ভার্বের আইএনজি এর পরে আছে কি, প্রিপোজিশন, তারপরে যদি নাউন থাকে বা যে কোনো কিছু থাকে পারে, তাহলে ভার্বের আইএনজি তারপরে প্রিপোজিশন তারপরে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে, খেয়াল করো আমি এটা খুব চমৎকার ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো ভার্বের আইএনজি প্রিপোজিশন তারপরে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে, এইখানে খেয়াল করো, এই যে ভার্বের আইএনজি তারপরে কি প্রিপোজিশন তারপরে কি নাউন বা নাউন ফ্রেজ। তাহলে এখন এখানে এক্সাম্পলটা খেয়াল করো, ওয়ার্কিংটা কি ভার্বের আইএনজি না, ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে কিনা, ওয়ার্কিংটা ভার্বের আইএনজি, তারপরে কি ইন হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে নাউন ফ্রেজ দা মর্নিং, কারণ কোন শব্দ এক আর্টিকেলের পরে আর্টিকেল আর একটা শব্দ, আর্টিকেলের পরে যে শব্দটা থাকে সেটা দুইটা মিলে ফ্রেজ তৈরি হয়। ফ্রেজ কিভাবে তৈরি হয়, ধরো আমি বলতেছি বয়, এটাকে বলা হয় ওয়ার্ড,
এটাকে বলা হয় শব্দ। আর এখানে যখন একটা আর্টিকেল দিলাম তখন ওয়ার্ড হয়ে গেল দুইটা, তাহলে একাধিক শব্দ যখন হয় তখন সেটাকে বলা হয় ফ্রেজ বা শব্দগুচ্ছ। তো এখানে আমাদের যেটা বিষয় ছিল, আমি আবারও বলি, প্রথমে ভার্বের আইএনজি থাকার কথা আছে, তারপরে প্রিপোজিশন থাকার কথা সেটাও আছে, তারপরে নাউন ফ্রেজ থাকার কথা সেটাও আছে। নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয় 1 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছি, এই ক্লাসটা দেখবা। এরপরে যদি ভার্ব থাকে, এই নাউন ফ্রেজের পরে যদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বের আইএনজিটা জেরান্ড হয়। ব্যাপারটা আবারও বলছি, গুছিয়ে বলছি। প্রথমে ভার্বের আইএনজি থাকবে, ওয়ার্কিং আছে, তারপরে প্রিপোজিশন থাকবে, ইন আছে, তারপরে নাউন ফ্রেজ থাকবে, দা মর্নিং আছে, তারপরে যদি সরাসরি ভার্ব থাকে, তাহলে এই প্রথমের যে ভার্বের আইএনজিটা, এই প্রথমের এই ভার্বের আইএনজি ওয়ার্কিংটাকে বলা হবে জেরান্ড। তাহলে এই প্রশ্নটা দুই ভাবে সলভ করা যায়। তোমরা যদি এই দুই ভাবে এই প্রশ্নটা সলভ করো, তাহলে দেখবা যে তোমরা জিরান্ডের প্রবলেমে আর কখনোই পড়বা না। ঠিক আছে, জিরান্ডের মায়ায় আর কখনোই আটকাবে না তোমরা। আশা করছি এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পেরেছো? রায়হানুলকে অনেক ধন্যবাদ। যারা আছো অ্যাড্রেস হাইলাইটস যদি দাও ক্লাসে, তাহলে অনেক তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ক্লাসটা দেখবে। আমি তোমাদের কাছে একটা মাত্র বিষয় চাই, যে আমি খুব আন্ডাররেটেড থেকে গেছি অনলাইনে 5 বছর পড়িয়ে, তো আমি চাই শুধু প্রচারণা, মানুষ আমাকে চিনুক। আমি দরকার হলে প্রত্যেক দিন 6 মাস ধরে রাত 10টার সময় ফ্রি ক্লাস করাচ্ছি, করাতেই থাকবো, কোনো সমস্যা নাই। বাট তোমরা জাস্ট একটু মানুষকে জানাবা, মানুষের কাছে বলবা, ক্লাসটাতে রিয়াক্ট দিবা, পোস্টগুলোতে রিয়াক্ট করলে মানুষ আসলে জানতে পারবে, এতটুকুই তোমাদের কাছে প্রত্যাশা। আশা করছি দুইটা নিয়মে তোমরা খুব সুন্দর করে বুঝছো। তাহলে আমরা এই দুটা নিয়ম নোট করব, এইটা এইভাবে নোট করব, ভার্বের আইএনজি, প্রিপোজিশন, নাউন ফ্রেজ, তারপরে ভার্ব বসলে সেই ভার্বের আইএনজিটা হচ্ছে জিরান্ড হয়। আর আগে একটা নিয়ম পড়াইছি, ওটা আমার নিজস্ব ভাবে আমি পড়িয়েছি আমার স্টাইলে। আশা করছি সবার কাছে ক্লিয়ার। ওই নিয়মটা কিন্তু মাস্টারে এভাবে আলোচনা করা নেই, আমি যেভাবে সলভ করে দিয়েছি। আশা করছি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো, সবার কাছে ওকে। তাহলে এটা কেন জিরান্ড এইবার বুঝতে পারছো, এখন তুমি আত্মবিশ্বাস পাবা। ঠিক আছে, এখন তোমার মনে হবে যে না, জিরান থেকে এই প্রশ্নটা আসলে আমি পাবো। তো ইংরেজিটা আসলে আমি অনুভব করা শেখাই, কারণ আমিও তো স্টুডেন্ট ছিলাম। আমিও আসলে খারাপ স্টুডেন্ট ছিলাম এক সময়। ঠিক আছে, আমিও ইংরেজি পারতাম না। পড়তে পড়তে চেষ্টা করতে 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 স্টুডেন্ট এখন একটু ভালো পারি, আগের থেকে ভালো পারি, খুব বেশি ভালো পারি তা বলবো না। তো এটা কিভাবে ক্রিয়েট হয়েছে, আমি তো স্টুডেন্টের প্রবলেম গুলো বুঝি যে কোথায় কোথায় সমস্যা হয়। তোমরা আমার সাথে থাকো, কাজে লাগবে। আচ্ছা, জব সিকার্স ব্যাচে কিন্তু আজকে আমাদের ভর্তির লাস্ট ডেট 510 টাকায়, কারণ আজকের পর থেকে আগামীকাল 8ই অক্টোবর আমরা আশা করছি যে ডিসকাউন্ট দিব না, তারপরেও আমি স্টুডেন্টের মতামতের উপর ডিপেন্ড করব। আগামী ব্যাচ আসবে আমাদের 2 মাস পর, এখানে বেসিক ইংলিশ শেখানো হবে, তারপরে মাস্টার ইংলিশ, গ্রামার শেখার কোর্স। আজকে 510 টাকা, 12টা পর্যন্ত রাত। তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্সেও সেম, আজকে 510, পরে হচ্ছে বাড়বে। ভর্তি হতে চাইলে নাম্বারে ফোন দিয়ে ভর্তি হও। আর ফ্রি ক্লাস প্রতিদিন রাত 10টার সময় চলতেই থাকে। সো আমরা পরবর্তী নাম্বারের প্রশ্নে আসো, 84 নাম্বার প্রশ্নে। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে খেয়াল করো, এই প্রশ্নটা আবার আরো অনেকভাবে দেখো। আমরা খেয়াল করি এই প্রশ্নটা, ইউটিউবে ক্লাস করতেছো, বাট আমাকে একটু তোমরা আমাকে নিয়ে একটা লেখালেখি করো না, একটা পোস্ট করো না, যে তোমরা যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো বা জব সিকার্স আছো, তারা ভাইয়ার ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। ইউটিউবে আমার 90টা ক্লাস আছে প্রত্যেকদিন রাত 10টায়। তোমরা যদি একটা নিজের ফেসবুকে পোস্ট করো, অনেক অডিয়েন্স আসলে ইংলিশ সিকার্সের সাথে যুক্ত হবে। তোমাদের তো এখানে ক্ষতি নাই। শিক্ষার্থী যদি শিক্ষককে সহযোগিতা না করে, তাহলে শিক্ষক আসলে কিভাবে শিক্ষক হবে? তোমরা সহযোগিতা করলেই তো আমি শিক্ষক হব, তাই না? এবং যার যা যা সমস্যা আছে, যেই টপিক কঠিন লাগে আমাকে বলবো, আমি ক্লাস দিব, কোনো সমস্যা নেই। তোমাদেরকে ভাই কখনো পেইড ব্যাচে যুক্ত হইতে হবে না, আমি কাউরেই কখনো বলি না। আচ্ছা, আমরা খেয়াল করি পেইড ব্যাচে স্টুডেন্ট এমনি আসবে, 150 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে অলরেডি আমাদের, আজকে না হলে 30 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তোমরা এটা নিয়ে প্যারা নাও না। আচ্ছা, ইজ মানে কি? ইজের বাংলা অর্থ হচ্ছে কি, হয়। আচ্ছা, এই ভার্বটাকে আমরা কে আর কি দ্বারা যখন প্রশ্ন করব, তখন যেটা আসবে সেটা সাবজেক্ট। খেয়াল করো, আমরা এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে প্রথমে ভার্ব চিহ্নিত করছি, সেই ভার্বটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করছি, করে কি পাইছি, সাবজেক্ট। আর সেই সাবজেক্টের জায়গায় কি বসছে, ভার্বের আইএনজি। তাহলে সেটা হবে জিরান, কারণ আমরা নিয়ম কি বললাম, যে সাবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসলে সেটাকে জিরান বলা হয়। ঠিক আছে, সাবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসলে সেটা হচ্ছে জিরান বলা হয়। সাবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসলে সেটাকে জিরান বলা হয়। আচ্ছা, তোমরা যারা ইংরেজি শিখতে পারো না, তোমরা প্রত্যেকদিন অ্যাটলিস্ট আমার ফ্রি ক্লাসগুলো করো। প্রত্যেকদিন ফ্রি ক্লাসগুলো করলে অ্যালার্ম দিয়ে রাখবা। প্রত্যেকদিন ফ্রি ক্লাসগুলো করলে তোমার আগ্রহ তৈরি হবে, পরিবেশটা একটা ম্যাটার করে। আমি যখন ইংরেজি পড়াই, তোমার মাঝে আগ্রহ তৈরি হয়। এখন তুমি যদি ইংরেজি ধরে না বসো, তোমার মাঝে আগ্রহটা তো তৈরি হবে না ভাই। আর তাহলে তুমি কি ইংরেজি আর বসবাই না, ইংরেজিতে তুমি দুর্বলই থাকবা। এখানে লাইভ ক্লাসগুলো করবা। আচ্ছা, খেয়াল করো, আমি যেটা পড়াচ্ছিলাম, এই প্রশ্নটা সলভ করতে গেলে প্রথমে আমাকে ভার্ব চিহ্নিত করতে হবে। তাহলে ভার্ব চিহ্নিত করে ইজ পাইছি, ইজের বাংলা অর্থ হয়, সেটাকে প্রশ্ন করতে হবে কে আর কি দ্বারা।
তাহলে প্রশ্ন হচ্ছে কে হয়, উত্তর নাই। কে বসে ব্যক্তির ক্ষেত্রে আর কি বসে বস্তু বা থিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যদি আমি বলি কি হয়, তাহলে বলতেছে কি রিডিং হয়। রিডিং এর বাংলা অর্থ হচ্ছে পড়া। তাহলে কি হয়, পড়া হয়। খেয়াল করো, কি হয়, পড়া হয়। কি হয়, পড়া হয়। তাহলে এই যে পড়াটা ভাই, এটা হচ্ছে তোমার জেরান্ট। এটা আমরা একভাবে বুঝলাম, আমি অনেকভাবে এই প্রশ্নটা সলভ করাই দিব, সমস্যা হবে না। তাহলে এখানে বলছে যে কে হয়, মানে এখানে 1 নাম্বার রুলসটা আমরা এইভাবে নোট করব স্টুডেন্টরা, যে প্রথমে আমরা ভার্ব চিহ্নিত করব, সেই ভার্বের বাংলা অর্থ করব। প্রথমে আমরা ভার্ব চিহ্নিত করব, সেই ভার্বের বাংলা অর্থ করব। সেই বাংলা অর্থকে কে আর কি দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসে সেইটা বেসিক্যালি জেরান্ড হয়। তাহলে আমরা কি করব, যে প্রথমে একটা ভার্ব চিহ্নিত করব এবং সেই ভার্বটাকে আমরা কে আর কি দ্বারা যদি প্রশ্ন করি, সেটা কি হবে, সেটা হচ্ছে বেসিক্যালি জেরান্ড হয়। তাহলে আমরা এই কথাটা মাথায় রাখবো। তাহলে কে আর কি দ্বারা ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাই সেটা বেসিক্যালি জেরান্ড। তাহলে আশা করছি এই কনসেপ্টটা সবার কাছে ওকে। তোমরা যদি জানাও, আমি আরেকভাবে এই প্রশ্নটা সলভ করানোর ট্রাই করছি। সবাই যদি এটা বুঝো, তাহলে আমি এই প্রশ্নটা আরেকভাবে সলভ করাবো এবং আই হোপ যে ওই প্রশ্নটা অনেক বেশি তোমাদের ক্লিয়ার হবে। তোমার হ্যাঁ, রেগুলার ক্লাস করো। অ্যানাস্থাসিয়া অনেক বেশি ধন্যবাদ। নুসরাত জাহান, নুহি ক্লাস করে, সাদিয়া ক্লাস করে, মিষ্টি ক্লাস করে, রায়হানুল এগুলো রেগুলার স্টুডেন্ট। প্রত্যেকদিন ইংলিশ সিকার্স পেজে রাত 10টার সময় ক্লাসগুলো হয়ে থাকে। তো বুঝতে পারছো কি এই ব্যাপারটা? একটু দ্রুত জানাও রে ভাই। ওকে, থ্যাংক ইউ সুব্রত কুমার। তাহলে আমরা এই ক্লাসটা, মানে এটা আর এক টাইপে, এই প্রশ্নটা আর একভাবে সলভ করি। আর একভাবে কিভাবে সলভ করব আমরা খেয়াল করি। আর একভাবে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব, আর একভাবে কিভাবে করব। এই যে রিডিং, রিডিংটা কোথা থেকে আসছে? রিডিংটা আসছে রিড থেকে। তা রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এটা এটা এইটা আসলে মূল। এইটার আমরা প্রথমে আবার ভার্বটা চিহ্নিত করি। ভার্বটা চিহ্নিত করি, ইজ মানে কি হয়, খেয়াল করো, ইজ মানে হয়। এই হয়ের এই যে হয়, এটা একভাবে সলভ করালাম আমি। এটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এটা একটা। সেকেন্ড যে নিয়মটা আমি সলভ করাবো, যে এই যে রিডিং এর জায়গায় কি ইট বসানো যায়? খেয়াল করো তো, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট বসানো যায়? রিডিং এর জায়গায় কি ইট বসানো যায় ছেলেমেয়েরা? রিডিং এর জায়গায় ইট বসানো যায়? যদি কোনো ভার্বের আইএনজির জায়গায় ইট বসানো যায়, যদি কোনো ভার্বের আইএনজির জায়গায় ইট বসানো যায়, তাহলে সেই ভার্বের আইএনজিটা হচ্ছে জিরান্ড হবে। যদি কোনো ভার্বের আইএনজির জায়গায় ইট বসানো যায়, তাহলে সেই ভার্বের আইএনজিটা হবে কি জিরান্ড। সবাই বুঝতে পেরেছো কিনা জানাও আমাকে। তাহলে আমরা এখানে দুইটা নিয়ম শিখলাম। দুইটা নিয়ম একজন বলছে আবার বলেন। তুমি ক্লাসটা আরেকবার দেখলে ভালো হবে। ইজ মানে হচ্ছে হয়, 1 নাম্বার নিয়মটা, এটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করব, যে কে হয় বা কি হয়, উত্তর আসতে আসছে যে রিডিং হয়। তাহলে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাইছি, এটাও একটা জিরান্ড। আবার কি বললাম, যে ভার্বের আইএনজি জায়গায় যদি ইট বসায় শুনতে সুন্দর লাগে, তাহলেও সেটা জিরান্ড হবে। কনসেপ্টটা ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? মহসিন উদ্দিন আছে আমার সাথে, অনেকে আছে, সুমি আছে, থ্যাংক ইউ। আশা করছি সবাই এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে নাম্বার 84 এর পরে 85 এ আমরা যেতে পারি। 85 এ খেয়াল করি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে খেয়াল করো তো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা ইট দিয়ে আগে সলভ করি, তাহলে দুইটা ক্লিয়ার হবে। এখানে সুইমিং এর জায়গায় ইট ব্যবহার করা যায়, ইট ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই ইটটাও ভাই তোমার, এই যে এই সুইমিংটা হচ্ছে জিরান, কারণ ভার্বের আইএনজির জায়গায় যদি ইট বসানো যায়, সেটা বেসিক্যালি জিরান্ড হবে। তাহলে এই কনসেপ্টটাও কি, হ্যাঁ, ইট বসানো গেলে সেটা জিরান্ড, এটা একটা কনসেপ্ট। এবার আরেকটা কনসেপ্ট কি দেখো, আরেকটা কনসেপ্ট হচ্ছে কি, এই যে এই প্রশ্নটা আরেকভাবে হয়, ইজ মানে হয়, বাংলা অর্থ করছি ভার্বের, এটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করি, যে কে হয় বা কি হয়, যে সুইমিং হয় মানে সাঁতার হয়। সাঁতার হয়, তাহলে সাঁতার কাটা মানে সাঁতার হয় একটা ভালো ব্যায়াম। তাহলে এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছো? সাঁতার হয় একটা ভালো ব্যায়াম। দেখো, আমি একটা টাইপে কিন্তু কোনো প্রশ্ন তোমাদেরকে সলভ দেই নাই। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের মতো কয়েকটা টাইপে সলভ করাই। ভাই আরো বেশি টাইপ জানে আমার থেকে, ভাই যেহেতু বইটা লিখেছেন। আর আমি যেহেতু মানে ভাইয়ের বইটা পড়েছি এবং আমি একটু বয়সেও জুনিয়র, ওনার থেকে অনেক জুনিয়র। উনি যখন ভার্সিটিতে ভর্তি হয়, তখন আমি ক্লাস 2-3 বা এরকম পড়ি। সো আমি যখন ওনার বয়সে যাব, ইনশাল্লাহ আমিও ভালো ব্যাখ্যা দেওয়া যাবে, পারবো। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার সবার কাছে ভাইয়েরা? এখন দেখো, ক্লাসের শেষে কিন্তু একটা টুইস্ট আছে, ক্লাস থেকে লিভ নিও না। এইগুলো খুব শর্টকাটে কিভাবে শেখা যায়, আমি সেটা আরো শর্টকাট করে দিব। একটা রুলস মনে রাখলে পুরো সবকিছু শেখা যাবে। পুরো পুরো বিষয়টা একটা রুলসে জাস্ট শেখা যাবে। সেটা ক্লাসের শেষে আমি বলে দিব।
একটা একটা রুলসে জিরান্ড আসলে মনে রাখা যাবে, এত কিছু লাগে না। তাহলে এই ব্যাপারটা সবার কাছে আমি আশা করছি যে 85 ওকে তোমরা জানাবা। আর যারা দেখতেছো ভাইয়া ক্লাসটা একটা রিয়াক্ট করে দাও এবং আমার কথা মানুষকে 10 জন মানুষকে জানাও, ঠিক আছে? যে ভাইয়ার ওখানে প্রত্যেকদিন ইংলিশ সিকার্স পেজে প্রত্যেকদিন রাত 10টার সময় লাইভ ক্লাস হয়, এই ইংলিশ সিকার্স পেজে লাইভ ক্লাস হয়, এই ইংলিশ সিকার্স এর কথা একটু লেখো, ফেসবুকে পোস্ট করো, তাহলে মানুষ আমার কথা জানুক, তোমার বন্ধু বান্ধব আসুক, আমার কাছে পড়ুক। তাহলে এই প্রশ্নটা 86 এর আশা করছি আর পড়াতে হবে না। আমরা পরবর্তীতে যাই। এই প্রশ্নটা একটু জটিল, এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারে না। 87 নাম্বার কোশ্চেনটা খুব আমরা চমৎকার ভাবে সলভ করব। যারা দেখতেছো ক্লাসটা একটু বন্ধুদেরকে একটা মানুষকে করে মেনশন দেওয়া যায় নাকি? একজন করে যদি তোমরা মেনশন দাও ক্লাসটা 200 জন দেখবে এট এ টাইম। তাহলে একটা মানুষ, আমার যদি 10টা স্টুডেন্ট বাড়ে তোমার কি কোনো ক্ষতি আছে? আমি তো তোমার ফ্রি ক্লাস নিতেই আছি, তোমার তো উপকার আমি করছি। আমার পেজে কখনো ফ্রি ক্লাস বন্ধ হবে না। আমি বাংলা ইংলিশের কম্বাইন্ড প্ল্যাটফর্ম কেন দেই নাই জানো? আমি ইংরেজি পড়াবো, পড়ার মতো পড়াবো, বাংলা আলাদা করে পড়াবো না, জিকে আলাদা করে কোনো টিচার রাখবো না, আমি শুধু ইংরেজিই পড়াবো, একবারে মজা করে পড়াবো। একটা ফ্রি ক্লাস একটা পেইড ক্লাস যথেষ্ট, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি। আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটা সলভ করি। হি ফাউন্ড, এখানে মনে রাখবা এখানে একটা বৃহৎ আলোচনা আছে। এই যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা বুঝতে হবে। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। গতকাল পড়িয়েছিলাম। তাহলে এখানে খেয়াল করো তো, এইটা হি ফাউন্ড, এখানে ফাউন্ডটা হচ্ছে ভার্বের ভি টু। তো এই ভার্বের ভি টু ফর্মটা কিন্তু একটা টেন্স তৈরি করছে। কি টেন্স তৈরি করছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স তৈরি করছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে দেখো পার্কিং ইজ ডিফিকাল্ট, এটাও কিন্তু এখানে ইজ একটা ভার্ব আছে, এই ইজটা কি টেন্স তৈরি করছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে এই যে দেখো এই ফাউন্ডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করছে, এই ইজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করছে। তাহলে মনে রাখবা একটা বাক্যে এই যে যেটা দেখে আমরা টেন্স চিনি, একটা বাক্যে যে ভার্ব দেখে আমরা টেন্স চিনি, একটা বাক্যে যে ভার্ব দেখে আমরা টেন্স চিনি, যে ভার্ব দেখে টেন্স চিনি সেটা বেসিক্যালি ফাইনাইট ভার্ব। আর কোন বাক্যে যত ফাইনাইট ভার্ব থাকবে, জয়টা ফাইনাইট ভার্ব থাকবে, সেই বাক্যে তয়টা মানে তোমার সেন্টেন্স, মানে মূল কথা হচ্ছে জয়টা ফাইনাইট ভার্ব ততটা সেন্টেন্স। মানে এই যে এখানে একটা ফাইনাইট ভার্ব একটা ক্লোজ, একটা ফাইনাইট ভার্ব একটা ক্লোজ বা একটা সেন্টেন্স, এখানে যতটা ফাইনাইট ভার্ব থাকবে ততটা ক্লোজ। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এখানে গ্রামারের টার্ম গুলো ব্যবহার করতেছি না। তুমি জাস্ট এতটুকু বুঝো, হি ফাউন্ডে এখানে আমি এক টেন্স চিনতে পারতেছি পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে একটা ক্লোজ বা একটা বাক্য। আবার পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানেও একটা ক্লোজ বা একটা বাক্য। তো এখন দেখো দুইটা ক্লোজ কখনো আসলে সিঙ্গেল ভাবে যুক্ত হইতে পারে না। সিঙ্গেল ভাবে দুইটা ক্লোজ এইভাবে যুক্ত, মানে এইভাবে কনজাংশন ছাড়া দুইটা ক্লোজ কখনো যুক্ত হইতে পারে না, কারণ এই দুইটার মাঝে অবশ্যই একটা কনজাংশনের প্রয়োজন ছিল। নাম্বার 87 এর মাঝে অবশ্যই অবশ্যই কি একটা কনজাংশন প্রয়োজন ছিল। যদি কনজাংশন না বসাও দুইটা ক্লোজ কখনো এইভাবে বসতে পারে না। দুইটা ক্লোজ, এটা কথা খাতায় লিখে রাখো যে দুইটা ক্লোজ যুক্ত হতে গেলে অবশ্যই কনজাংশনের প্রয়োজন আছে। কি আছে? কনজাংশনের প্রয়োজন আছে। তো এখানে কনজাংশন একটা আছে, সেই কনজাংশনটা হচ্ছে দ্যাট, সেই দ্যাটটা এইখানে ছিল। হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। তখন দেখো ব্যাপারটা কিন্তু সহজ লাগছে। সে হি ফাউন্ড দ্যাট, সে খুঁজে পেয়েছিল যে পার্কিংটা আসলে ডিফিকাল্ট। এই যে ফাউন্ড থেকে দ্যাট, এইটা একটা ক্লোজ শেষ হয়ে গেছে। হি ফাউন্ড একটা ক্লোজ, দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। তাহলে দ্যাট যদি একটা কনজাংশন থাকে, তারপরে একটা সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্টের জায়গায় কিন্তু ভার্বের আইএনজিটা বসছে। তো এই প্রশ্নটা আরো বেশি ক্লিয়ার হবে যখন ইংলিশ গ্রামারটা আমরা আরো বেশি পড়বো, অনেক বেশি পড়বো, তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন যতটুকু মনে রাখো তোমরা যে এখানে একটা দ্যাট উজ্জ আছে, এই কারণে এখানে দুইটা কনসেপ্ট অবশ্যই মনে রাখতে হবে, যে এখানে টেন্স আছে দুইটা, তার মানে ক্লোজও আছে দুইটা। এইভাবে খাতায় লিখে রাখো, মনে থাকবে এখানে টেন্স আছে দুইটা, তার মানে ক্লোজও আছে দুইটা। তো যখন দুইটা ক্লোজ থাকে সেটা অবশ্যই কোনো না কোনো কনজাংশন দ্বারা যুক্ত হইতে হবে, না হলে দুইটা ক্লোজ সরাসরি একটা বাক্য তৈরি করতে পারে না। তো এই কারণে একটা দ্যাট, এখানে দ্যাট ক্লোজ মার্কার, এটা হচ্ছে ক্লোজ মার্কার বা কনজাংশন, এইটা আসলে উজ্জ আছে। বেসিক্যালি যদি কখনো এরকম দেখো যে দুইটা ক্লোজ আছে, বেসিক্যালি দুইটা ক্লোজ আসলে আছে এবং সেখানে কোনো কনজাংশন নাই, মনে রাখবা যে ওখানে দ্যাট আছে। তো যখন তুমি দ্যাটটা দিলা, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তো এখানেও তো দ্যাটের পরেও একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকতে হবে। নিয়মটা হচ্ছে একটা ক্লোজ গঠিত হয় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিয়ে। তো এখানেও যেহেতু দ্যাটের আগে একটা ক্লোজ, দ্যাটের পরে একটা ক্লোজ, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব হইছে, তাহলে এখানেও একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আর সেই সাবজেক্টের জায়গায় যখন ভার্বের আইএনজি বসছে তখন সেটা জিরান। এটা একভাবে এই প্রশ্নটা সলভ করালাম, তোমরা এটা বুঝছো কিনা?
আচ্ছা সুমাইয়া, যারা যারা টাকা পাঠিয়েছো তাদেরকে আমি 11টার পরে রিপ্লাই করছি। ক্লাসটা নেই না রে ভাই, একটু একটু শান্তি করে নিতে দে সবাই, একটু শান্তি করে নেই ভাই, একটু যারা টাকা পাঠিয়েছেন সবাইকে আমি রিপ্লাই করব ভাই। ক্লাসটা আসলে শিক্ষক তো আমি, আমাকে একই সাথে মার্কেটিং অফিসারের কাজ করতে হয়, একই সাথে পড়াতে হয়, একই সাথে প্রচারণার দায়িত্ব, মানে সব হইলো আমার, স্টুডেন্ট ভর্তি করাইতে হয়। তো দেখো, তাহলে আমরা এখানে একভাবে সলভ করা শিখে গেছি সবাই। এই টাইপ কি ওকে? এটা আরো একটা টাইপে আমি প্রশ্নটা সলভ করাবো। দেখো, এই প্রশ্নটা আমরা আরো একটা টাইপে সলভ করব ছেলেমেয়েরা। এই প্রশ্নটা আরেকটা টাইপে কিভাবে সলভ করব সেই টাইপটা খেয়াল করি। স্যার ইউটিউবে অনেকগুলো ক্লাস হাইড হয়ে আছে, ডিলিট হয়ে গেছে হয়তো। আমি প্রথম থেকে ক্লাসগুলো সিরিয়ালে 13 নম্বর ক্লাসটা নেই, সিরিয়াল অনেকগুলো ক্লাস নেই, আগে চেক করবেন। আগে আমরা ক্লাসগুলো দিতাম র্যান্ডমলি, ঠিক আছে, এলোমেলো ভাবে ক্লাস দিতাম, প্রত্যেকদিন একটা করে ফ্রি ক্লাস দিতাম। তো দ্যাটস ওয়াই ক্লাসগুলোর কোনো সিরিয়াল নাম্বারও ছিল না, টপিক নাম্বারও ছিল না ইউটিউবের ক্লাসগুলো। তো আমরা যে কাজটা করছি, পরে স্টুডেন্টের অনেক অনুরোধে আমরা কি করছি, ক্লাসগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাইছি। সেক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, অনেকগুলো টপিকের ক্লাস তোমরা ইউটিউবে পাবা না, কারণ ওই টপিকগুলোর মানে ডিটেলস ক্লাস তোমাদের ওইখানে দেয়া হয় নাই, ঠিক আছে। কারণ আমি তো আসলে এত চিন্তা করে ক্লাসগুলো দেই নাই, ওগুলো আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি ক্লাসগুলো দিয়েছিলাম। তো এই কারণে ইউটিউবের ক্লাসগুলো কিছু কিছু ক্লাস নাই, বাট এগুলো খুব বেশি ক্লাস যে নাই এমন না, দুই একটা করে মানে 10-12টা ক্লাস মনে হয় মিসিং আছে। তাহলে এই কনসেপ্টটা একভাবে আশা করছি সবাই বুঝছো। আর একভাবে এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়, দেখো, আমাকে আমাকে তো এখানে প্রশ্ন কি বলছে, অপশন খেয়াল করি। এখানে বলছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিনা, তারপর বলছে জিরান কিনা, আর হচ্ছে পার্টিসিপল কিনা। তো আমাকে যেহেতু যেটাই খুঁজি, প্রোগ্রেসিভ টেন্স মানে হচ্ছে পাস্ট টেন্সে, আসলে মানে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স না কন্টিনিউয়াস টেন্স, যাই হোক ওটা পরে। আমাকে আমাকে মূল কথা কি, অপশন দেখে এখানে যেহেতু বলেই দিছে যে পার্কিং মানে ভার্বের আইএনজিটা কোনটা, সেটা আমাকে খুঁজতে হবে। খেয়াল করো অপশন দেখে কিভাবে এই প্রশ্নটা আমি সলভ করব। যে এখানে আমাকে বলেই দিছে যে এই যে ভার্বের আইএনজিটা, এইটা কি জিরান কি, এটা কোন পার্ট মানে গ্রামারের আইটেম, সেটা আমাকে চিহ্নিত করতে হবে। তাই আমি এটা কিভাবে পারবো, আমি একটা নিয়ম শিখাইছি, এটা এই ভার্বের আইএনজিটা হয় সাবজেক্টের জায়গায় বসবে, নাহলে অবজেক্টের জায়গায় বসবে, নাহলে প্রিপোজিশনে পড়ে। তো এখানে তো ভাই প্রিপোজিশন নাই, তাহলে হয় সাবজেক্টের জায়গায় বসে, নাহলে অবজেক্টের জায়গায়। না আর্টিকেল আছে, না পসেসিভ আছে, না অ্যাডজেক্টিভ আছে, কিচ্ছু নাই। তোমরা যদি আগের ক্লাসগুলো আমার দেখো, মানে এই যে দুনিয়া কাঁপানো 10টা ক্লাস যে হচ্ছে, তার মধ্যে 1 নম্বর ক্লাসে যে আলোচনাগুলো করছি, সেগুলো যদি দেখো, এই টপিকে যতটুকু সমস্যা আছে, সেই টপিক সমস্যাটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা খেয়াল করো। তাহলে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে খেয়াল করো, এই যে পার্কিং, এই পার্কিংটাকে আমি প্রথমে ভার্ব চিহ্নিত করি, ইজের বাংলা অর্থ কি, হয়। হয়টাকে প্রশ্ন করো তো, যে কে হয় আর কি হয়, তাহলে উত্তর আসতেছে কি, পার্কিং হয়। দেখো কি হয়, উত্তর আসতেছে কি, পার্কিং হয়। তাহলে কি উত্তর আসতেছে কি, কি হয়, উত্তর আসতেছে যে পার্কিং হয়। তাহলে কোনো ভার্বকে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি বা কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাই বেসিক্যালি জিরান্ড হবে। তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝছি যে কোনো ভার্বকে, ঠিক আছে, কোনো ভার্বকে যদি কে আর কি দ্বারা প্রশ্ন করে, যে কে আর কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেটা বেসিক্যালি জেরান্ড হয়। আচ্ছা নেক্সটে যাচ্ছি, তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবা। আসলে ক্লাসগুলো অনেক স্টাইলে নিতে হয় স্টুডেন্টদের দুর্বলতার কারণে। আর এটা তো সাবজেক্টের জায়গায় বসছে দেখে ভার্বের আইএনজি, সাবজেক্টের জায়গায়, কারণ ভার্বের আগে সাবজেক্টের জায়গায় দেখে শপলিফটিং ভার্বের আইএনজি, এটা উত্তর তোমরা পারবা। আমরা পরের টাইপে যাই, অবজেক্ট হিসাবে জিরান বসে। তো অবজেক্ট বেসিক্যালি ট্রানজিটিভ ভার্বেরই থাকে, অন্য কোনো ভার্বের অবজেক্ট থাকে না। অবজেক্ট কার থাকে, শুধু ট্রানজিটিভ ভার্বেরই অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্বটা আসলে কি, গতদিন পড়িয়েছি, যে ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, সেটা বেসিক্যালি অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বটা আসলে কি, যে ভার্বটাকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, সেটা বেসিক্যালি অবজেক্ট। তাহলে আমি যদি কোনো একটা ভার্বকে প্রশ্ন করি, এখানে একটা উদাহরণ লিখি যে আই লাইক ইউ, খেয়াল করো, আমি তোমাকে পছন্দ করি। তো এখানে খেয়াল করো তো, এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমি প্রশ্ন করব যে কি আর কাকে দ্বারা। দেখো তো, আমি প্রশ্ন করি কি পছন্দ করি, উত্তর নাই। কাকে পছন্দ করি, উত্তর আছে। ব্যক্তির ক্ষেত্রে কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, আর বস্তুর ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে কাকে পছন্দ করি, উত্তর আসতেছে কি, তোমাকে পছন্দ করি। তাহলে এই যে ভার্বেকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটাই বেসিক্যালি অবজেক্ট। ঠিক আছে, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটাই বেসিক্যালি কি, অবজেক্ট। যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটা বেসিক্যালি অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে, সেটা কি বসে, বেসিক্যালি জেরান বলা হয়। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা কি হবে, যে ভার্বের অবজেক্ট থাকে সেটি ট্রানজিটিভ। আর অবজেক্ট আমরা কিভাবে পাবো, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো সেটাই অবজেক্ট। আর অবজেক্ট যেই ভার্বে থাকে সেটাই ট্রানজিটিভ ভার্ব।
গতকালের ক্লাসটা দেখে নিবা, গতকালে যে ফ্রি ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা দেখে নিলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা? এই কনসেপ্টটা আশা করছি বুঝতে পারছো। এখানে আরো একটা উদাহরণ আছে যে আই লাইক ইট, তাহলে এখানে ইট, তাহলে আমি কি পছন্দ করি? আমি ইট পছন্দ, মানে ইহা পছন্দ করি। আর একটা টেকনিক হচ্ছে কি জানো? এইটা সহজ বাংলায় কোনো ভার্বের পরে যদি ইট বসানো যায় তাহলেও সেটা, এই ইটের জায়গায় যদি ভার্বের আইএনজি বসে সেটা জিরান্ড হয়। তাহলে কোনো ভার্বের পরে যদি ইট বসানো যায়, দেখো কোনো ভার্বের পরে যদি ইট বসানো যায় তাহলে সেই ইটের জায়গায় যদি ভার্বের আইএনজি বসে সেটা জিরান্ড হয়। তাহলে কোনো ভার্বের পরে যদি ইট বসানো যায় আর সেই ইটের পরে যদি ভার্বের আইএনজি বসে তখন সেটা জিরান্ড হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার ছেলেমেয়েরা? সবাই কি বুঝতে পারছো? সবার কাছে কি এটা একবারে 100% ওকে? সবার কাছে কি এটা 100% ওকে কিনা আমাকে জানাও। সবার কাছে 100% আশা করছি ওকে। ওকে, সঞ্জিদা ওকে বলছো, সবাই বলছো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আসি। আচ্ছা, আরেকটা বিষয় খুব না বললেই নয়, ফ্রি ক্লাস তো প্রত্যেকদিন ইংলিশ সিকার্স পেজে রাত 10টায় হয়ই। শূন্য থেকে গ্রামার শেখার যে কোর্স, যেটা জব সিকার্স আছে সেটা হচ্ছে লাইফ টাইমের কোর্স। এই কোর্সটায় আমরা আজীবন সার্ভিস দিব, প্রতি 3 মাস পর পর লাইভ ক্লাস শেষ হয়। বেসিক থেকে গ্রামার শেখার কোর্স, প্রথমে বেসিক ইংলিশ পড়াবো, তারপরে মাস্টার ইংলিশ বইটি। এই কোর্সের ফি আজকের পর থেকে 850 টাকা হয়ে যাবে, কিন্তু আমি একটু বিবেচনা করব তোমাদের জন্য। বাট 510 টাকায় তোমরা চাইলে ভর্তি হতে পারো আজকে। জুমে প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, ক্লাস শেষে রেকর্ড পাবা সিক্রেট গ্রুপে। এবং এখন যদি ভর্তি হও, আমাদের 7 নাম্বার কোর্স, এটা 7 নাম্বার ব্যাচ, তুমি 6 নাম্বার ব্যাচের সকল ক্লাস রেকর্ড পাবা। এবং আরো যদি বিস্তারিত জানতে চাও আমার নাম্বারে ফোন দিবা। তোমার ইংরেজিতে কি কি সমস্যা আমাকে ফোন দিয়ে জানাতে পারো, তারপরে তুমি কোর্সে ভর্তি হতে পারো, আগেই ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। টার্গেট একটা পাবলিক ইউনিভার্সিটি যে কোর্সটা, সেখানে রিটেন সহ পড়ানো হয়, সেখানে কোর্সের ফি 510 টাকা। বাট আজকের পর থেকে 1020 টাকা হয়ে যাবে। অ্যাডমিশন স্টুডেন্টরা দয়া করে আজকের মধ্যে ভর্তি হয়ে যাও। যাদের আর্থিক সমস্যা আছে তাদের ব্যাপারটা ভিন্ন, জাস্ট আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে থাকি, মেসেঞ্জারে থাকি না। তাহলে ইংলিশ সিকার্সের প্রত্যেক দিনে যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো তো করবাই রাত 10টার সময়। পেইড কোর্সের ব্যাপারটা এরকম। আচ্ছা, নাম্বার 89 এ আমরা সলভ করি। 89 এ কি বলছে? 89 এ দেখো 100% ক্লিয়ার। ইট হ্যাজ স্টপ রেইনিং। স্টপ মানে হচ্ছে থামা। খেয়াল করো, মানে থেমে, যেটা থেমে যায়। স্টপ মানে কি? থামা। এখন দেখো তো কি থামে? দেখো ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। কি থামে? রেইনিং থামে, মানে বৃষ্টি থামে। কিন্তু এই যে ভার্বের আইএনজিটা স্টপের পরে বসে, এটা হচ্ছে জিরান। এটা আমরা সহজে আর একভাবে কিভাবে মনে রাখবো? এই স্টপের পরে যদি ইট বসানো যায়, স্টপ ইট যায় কিন্তু। তো ইটের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে তখন সেটা জিরান। তাহলে এটা দুই ভাবে প্রশ্নটা সলভ করা যায়। এক নাম্বার কি, যে স্টপ মানে থামা, এটার অর্থ করে সেটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করছি। যদি আমরা উত্তর পাচ্ছি তাহলেও সেটা জিরান, যদি আমরা উত্তর পাচ্ছি না তাহলে সেটা জিরান। আর একটা সিস্টেম কি, এই যে স্টপের পরে যে ভার্বের আইএনজিটা থাকে সেই জায়গায় যদি ইট বসানো যায় তাহলেও সেটা জিরান হবে, সেই ভার্বের আইএনজিটা। তাহলে মনে রাখতে হবে, কোনো ভার্বের পরে যদি ইট বসানো যায়, ধরো এনজয় একটা ভার্ব লিখছি, এই ভার্বের পরে আমি বসাইছি ইট, বলছি কি এনজয় ইট। তাহলে এনজয় ইট, দেখো এনজয় ইট, এনজয়ের পরে ইট বসানো যায়। আমি আবার এই ইটের জায়গায় বসিয়ে দিছি যে এনজয় রিডিং, রিডিংটাকে এনজয় করো। এই ভার্বের আইএনজিটা হচ্ছে তোমার জেরান্ট। ঠিক আছে? আশা করছি যে এই কনসেপ্টটা সবার কাছে খুব ভালো ক্লিয়ার হয়ে গেছে। সবাই কি এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো, আমরা পরবর্তীতে যাব। ক্লাসের ডিউরেশনটা বাড়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যে ক্লাসগুলো আলোচনা সাপেক্ষ হয়, যখন আমরা সাগর সমান শিখবো তখন আমরা অ্যাটলিস্ট এই যে অনেক যখন শিখবো, ঠিক আছে, তখন আমি অ্যাটলিস্ট নদী সমান তো পাবো। যা ধরো, যেখানে তোমার পুরো পৃথিবীর জ্ঞান যদি আমার মাথায় থাকে তাহলে আমি অ্যাটলিস্ট বাংলাদেশে কম্পিটিশনে তো জয়ী হব নাকি? তো ইংরেজিটা যদি আমি খুব ভালোভাবে শিখি তাহলে ভবিষ্যৎ জীবনে আমার কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না। সো আমি এই কারণে শর্টকাটটাকে পরিহার করি, খুব বেসিক ধরে ধরে পড়াই। ক্লাসটা ইউটিউবে 5 দিন পর পাওয়া যাবে, প্রত্যেকটা ক্লাস ইউটিউবে 5 দিন পর পাওয়া যায়। আগেরটা কি আরেকবার পড়াতে হবে? এইটা সলভ, এই প্রশ্নটা আমি পড়িয়েছি গতবার, এই প্রশ্নটা বিসিএস এ হুবহু আসছে। মাস্টার ইংলিশ বই থেকে এই প্রশ্নটা নিয়েছি, মাস্টার ইংলিশ বই, মাস্টার জাহাঙ্গীর আলম ভাইয়ের বই থেকে আমি এই প্রশ্নটা নিয়েছি 47তম বিসিএস থেকে। এটা হুবহু কমন আসছে। এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় শেখাই দেই। এই প্রশ্নটায় প্রথমে যে কাজটা করতে হবে, স্টার্টেড যে ভার্বটা আছে, স্টার্টেড মানে কি? যেটা শুরু হয়েছিল। স্টার্টেড মানে কি? যেটা শুরু হয়েছিল, মানে শুরু হওয়া। এখন খেয়াল করো তো, মানে শুরু করা আর কি, যেটা শুরু করা। হি স্টার্টেড টিচিং। দেখো তো সে কি শুরু করছিল? দেখো সে কি শুরু করছিল? উত্তর আসতেছে কি, যে টিচিং, মানে শেখানো শুরু করছিল। তাহলে কোনো ভার্বকে কি আর কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করি,
তাহলে যদি উত্তর পাই তাহলে সেটা জেরান্ড হবে। আমার ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে কোন বাক্যকে আমরা যদি কি আর কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা জিরান্ড হবে। তাহলে আমরা এখানে স্টার্ট, এইটা কিন্তু 47তম বিসিএস এর প্রশ্ন, ফ্রি ক্লাস থেকেই প্রশ্নটা কমন আসছে, জাস্ট স্টুডেন্টদেরকে পেইড ক্লাস করতেই হয় নাই। তাহলে এই ব্যাপারটা কি আসলো যে কোনো ভার্বকে যদি আমরা কি আর কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা বেসিকলি জেরান্ড হবে। মানে উত্তর যেটা পাবো সেটা বেসিকলি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা জিরান। এটা যদি নোট করো এইভাবে করবা যে আমরা স্টার্ট ভার্বটাকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করছি, উত্তর পাইছি, উত্তর পাওয়াটা হচ্ছে কি এই উত্তরটাই বেসিকলি জিরান। তাহলে বুঝতে পারছো? আশা করছি এই প্রশ্নটার 90 নম্বর ক্লিয়ার। আমরা এই টাইপের আর প্রশ্ন সলভ করব না, এনজয় টিচিং, তাহলে এটা জিরান্ড হবে। এই টাইপের প্রশ্ন না সলভ করে আমরা পরবর্তীতে আরেকটা নতুন রুলসে যাই, নতুন একটা রুলসে যাই, তাহলে খুব ভালো হবে। অবজেক্ট অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট হিসাবে যখন ভার্বের আইএনজি বসে তখন সেটা জিরান্ড হয়। এই রুলসটা এইভাবে লিখবা, ধরো একটা প্রিপোজিশন আছে, এই রুলসটা এইভাবে লিখবা, ধরো একটা প্রিপোজিশন আছে এরপরে আছে ভার্বের আইএনজি, ঠিক আছে? একটা প্রিপোজিশন আছে এরপরে ভার্বের আইএনজি আছে, সেটা সাধারণত জিরান্ড হয়। কোন প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেই আইএনজিটা সাধারণত কি হবে, জিরান্ড হবে। এটা একটা বেসিক একটা নিয়ম যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে জিরান্ড হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। আমি তোমাদেরকে সেটা শেখাবো, সেটা আমার এক্সেপশনাল শেখানো, ঠিক আছে? ওটা আমি মাস্টার থেকে শিখেছি, আরো আমি অন্যান্য বই থেকে ব্যাখ্যাগুলো শিখেছি। তো দেখো যে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তাহলে মূল রুলসটা এইভাবে লিখবা, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা সাধারণত জিরান্ড হয়, না 100% না, সাধারণত। কিন্তু ব্যতিক্রম নিয়ম ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড, এরা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তো সেটা তখন যদি আবার এগুলোর পরে ভার্বের আইএনজি বসে তখন আবার সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কনসেপ্টটা খুব সহজ। কনসেপ্টটা সহজ কেন? দেখো এই যে ইন, এইটা যদি সম্পর্ক ভার্বের সাথে থাকে, এই যে আউট বা ইনসাইড বা আউটসাইড, এগুলোর সাথে ভার্বের সাথে যদি এগুলো সম্পর্ক থাকে তাহলে এগুলোর পরে নাউন প্রোনাউন বেসিক্যালি থাকে না। তাহলে মনে রাখতে হবে ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড, এগুলো সম্পর্ক যদি ভার্বের সাথে থাকে তাহলে এগুলোর পরে নাউন প্রোনাউন থাকে না। কেন থাকে না? এটার রিজন হচ্ছে এগুলো তখন ভার্বের সাথে যদি প্রিপোজিশনের সম্পর্ক থাকে তাহলে সেটা আর প্রিপোজিশন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে কোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে থাকে তাহলে সেটা আর কি হয় না ভাই, প্রিপোজিশন হয় না, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আর কোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি নাউনের সাথে থাকে তাহলে সেটাকে প্রিপোজিশন বলতে হয়। কোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি নাউন বা প্রোনাউনের সাথে থাকে সেটা প্রিপোজিশন তাকে বলতে হয়। আর কোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে থাকে সেটাকে প্রিপোজিশন বলতে হয় না, সেটা তখন হয় অ্যাডভার্ব, এবং সেই প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে না। এখন কথা হইতেছে ওই যে নারী ছাড়া পুরুষের জীবন মূল্যহীন না, যে প্রত্যেক সফল পুরুষের পেছনে নারীর অবদান আছে। তো এই কথাটা মাথায় রাখবা যে এই যে নাউন বা প্রোনাউন ছাড়া, আসলে নাউন বা প্রোনাউন ছাড়া প্রিপোজিশন আসলে প্রিপোজিশন না, প্রিপোজিশনের জীবন আসলে মূল্যহীন। কেন মূল্যহীন? কারণ নাউন বা প্রোনাউন ছাড়া প্রিপোজিশন প্রিপোজিশন না। কেন নয়? রিজন হচ্ছে নাউন প্রোনাউন না থাকলে আসলে প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? এই কারণে ওটা আর প্রিপোজিশন না। তাহলে প্রত্যেক এখানে আমরা এইখানে কি কি শিখলাম? এখানে আমার কনসেপ্টটা খুবই সিম্পল। আমি দুইটা বিষয় শিখলাম যে যেকোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে হয় তাহলে সেই প্রিপোজিশন গুলো বেসিক্যালি হবে অ্যাডভার্ব। আরেকটা বিষয় কি শিখলাম, যেকোনো প্রিপোজিশনের সম্পর্ক যদি নাউন বা প্রোনাউনের সাথে হয় সেই প্রিপোজিশনটা আসলেই প্রিপোজিশন হবে, মানে ওটা রিয়াল প্রিপোজিশন, ঠিক আছে? আর প্রিপোজিশন কার মতো বললাম, ওই যে নারী ছাড়া পুরুষের জীবন যেমন মূল্যহীন, সেরকম নাউন বা প্রোনাউন থাকা ছাড়া প্রিপোজিশনের জীবন মূল্যহীন। আর যেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হবে তারপরে নাউন বা প্রোনাউন থাকে না। যেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হবে তারপরে কি নাউন বা প্রোনাউন থাকে না। তাহলে খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে এখন খেয়াল করো, যেই প্রিপোজিশনটা ভার্বের সাথে সম্পর্ক রাখবে, সেই প্রিপোজিশনটা বেসিক্যালি অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। যেই প্রিপোজিশনটা ভার্বের সাথে সম্পর্ক রাখবে সেই প্রিপোজিশনটা বেসিক্যালি অ্যাডভার্ব হিসাবে কাজ করবে, এবং সেই অ্যাডভার্বের পরে যখন ভার্বের আইএনজি বসবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা প্রিপোজিশন ইন লিখছো, এটা সম্পর্ক ভার্বের সাথে, তাহলে ওইটা আর প্রিপোজিশন না, ওটা হলে গেল কি অ্যাডভার্ব। ওই অ্যাডভার্বের পরে যখন ভার্বের আইএনজি থাকবে তখন সেটা হচ্ছে কি
প্রেজেন্ট পার্টিসিপল। এই কনসেপ্টটা আমি এখন বিস্তারিত আলোচনা করব খুব চমৎকার ভাবে। আশা করছি তোমাদেরকে দেখা যাচ্ছে। বলছে কি, যখন কোনো মুভমেন্ট ভার্ব যেমন গো, ওয়াক, কাম, রান, এগুলো মুভমেন্ট বলতে গো মানে কি যাওয়া। এই যে তুমি কি বলতেছো কি যাওয়া, গো মানে কি বলতেছো, গো মানে বলতেছো হচ্ছে যাওয়া। এই যে যখন বলতেছে যে যাওয়া, কথাটা খেয়াল করো, গো মানে কি বললা যাওয়া, এই যে যাওয়া মানে কি, এই যে হাঁটাহাঁটি করতেছো না, মুভ করতেছো না। যখন বলে কাম মানে আসা, আসা মানে কি এই যে নড়াচড়া হচ্ছে না। ওয়াক মানে কি হাঁটা, হাঁটলে কি নড়াচড়া হচ্ছে না, মুভ মুভ করা হচ্ছে না, এটাকে বলা হয় মুভমেন্ট। রান করা মানে কি দৌড়ানো, তো এটাকে বলা হয় মুভমেন্ট ভার্ব, এগুলোকে বেসিক্যালি বলা হয়। এই মুভমেন্ট ভার্ব গুলো যদি কোনো বাক্যে থাকে, এরপরে যদি প্রিপোজিশন থাকে, সেগুলো সাধারণত অ্যাডভার্ব অফ ডিরেকশন বলা হয়। সেই প্রিপোজিশন গুলোকে কি বলা হয়, অ্যাডভার্ব অফ ডিরেকশন। তাহলে মুভমেন্ট ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশন গুলোকে বেসিক্যালি বলা হয় অ্যাডভার্ব অফ ডিরেকশন। তাহলে আমরা কনসেপ্টটা কি বুঝলাম, যে এই যে মুভমেন্ট ভার্ব এগুলো কেন, কারণ এগুলো দ্বারা মুভ করা বোঝায়। যে আই গো মানে আমি যাই, আমি হাঁটাহাঁটি করতেছি, চলাফেরা করতেছি, এটা তো মুভমেন্ট। এই মুভমেন্ট ভার্বের পরে প্রিপোজিশন গুলো থাকলে সাধারণত সেই প্রিপোজিশন গুলো অ্যাডভার্ব অফ ডিরেকশন বা অ্যাডভার্ব অফ পজিশন। সেই ক্ষেত্রে এই প্রিপোজিশন গুলোর পরে যে শব্দটা থাকে সেটা বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমরা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন আসলে 90% স্টুডেন্ট পারবে না। এই জায়গা থেকে প্রশ্ন আসলে 90% স্টুডেন্ট পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, ক্লাসটা দেখার পরে তুমি এখানে ঝামেলা করবা। এই ক্লাসটা দেখার পরেই তুমি ঝামেলা করবা প্রশ্ন সলভ করতে। যদি না করো, আমার নামটা চেঞ্জ করে রাখবা। তো ঠিক আছে, ইংলিশ সিকার্স আছে, তখন সিকার্স ইংলিশ হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা খুব চমৎকার ভাবে বোঝো। তাহলে আমরা এখন খেয়াল করি, তাহলে এখন আমি খেয়াল করি, এখানে বলছে যে হি ওয়াকড আউট স্মাইলিং। ওয়াকড আউট মানে সে কি, আচ্ছা এটা বাংলা সহ লিখেছি সেটা বোঝাই ভালো হবে। তখন বলছে কি সে হাসতে হাসতে বাইরে গেল। এই যে খেয়াল করো, স্মাইলিং মানে হচ্ছে হাসতে হাসতে। ঠিক আছে, শুধু হাসতে, সে হাসতে বাইরে গেল কখনো তুমি বাংলায় বলো না, তুমি কি বলো, হাসতে হাসতে বাইরে গেল, রাইট? এখনই কম বুঝতেছি, এই ব্যাপারটা বারবার দেখবা। আচ্ছা, কোন জিনিস একবার দেখলে, ধরো তুমি ঢাকা থেকে রংপুর যাচ্ছ, এখন রংপুরে কি কোথায় মার্কেট, কোথায় হচ্ছে শপিং কমপ্লেক্স, কোথায় হচ্ছে তোমার হসপিটাল, তুমি কি রাতারাতি সেটা চিনতে পারো নাকি? তুমি ধরো রংপুরে যে নতুন করে বসবাস করা শুরু করলা, তুমি কি রাতারাতি রংপুরে সবকিছু চিনে যাবা? বা তুমি রাজশাহীতে যে বসবাস করলা, রাতারাতি কি কেউ কোনো কিছু চিনে যায়? তো তোমরা কোন হিসাবে চিন্তা করো যে একবার এই এই ক্লাসটা দেখলাম, ভাইয়ার ক্লাসটা দেখেই ক্লিয়ার হবে। এই ক্লাসটা তুমি যখন নোট করবা, ক্লাসটা যখন আবার রেকর্ডিং দেখবা, 2-3 বার যখন একটা মানুষ ইংরেজিটা একইবারে চর্চা করে, তখন ক্লিয়ার হয়। এই ব্যাপারগুলো তো আমি না হলেও 50 বার একই ব্যাপার আলোচনা করছি বা 100 বার আলোচনা করছি, বারবার বলছি, তারপরে আমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এগুলো তো বিভিন্ন টার্ম আছে, এখানে গ্রুপ ভার্বের টার্ম আছে, সাবজেক্টের টার্ম আছে, অবজেক্টের টার্ম আছে, বিভিন্ন টার্ম, তারপরে তো এই ব্যাপারটা আসে। তো তুমি তো এই ব্যাপারগুলো মুখস্থ করো নাই। তুমি যখন, আমি যে আজকে যে বিষয়গুলো ক্লাসে পড়িয়েছি, এই ব্যাপারগুলো তুমি সুন্দর করে নোট করে অ্যাটলিস্ট 7 দিন পর পর রিভাইজ করো। প্রতি 7 দিন পর পর যখন রিভাইজ করবে, তুমি তখন মুখে মুখে বলতে পারবে এটা এই কারণে, এটা এই কারণে। যখন তুমি এই পজিশনগুলো বুঝতে পারবা, তখন দেখবা যে তোমার কাছে প্রশ্ন সলভ করাটা মানে একেবারে ইজি। ঠিক আছে, সো ওভারনাইট কোনো কিছু প্রত্যাশা করো না, একটু সময় নাও, আরো একটু ভাবো, আরো একটু পড়াশোনা করো, সো বেটার হবে। বুঝতে পারছো কি ছেলেমেয়েরা? আশা করছি যে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, আমি যেটা পড়াবো সেটা এখন আলাপ করি। বলছিল কি যে সে হাসতে হাসতে বাইরে বের হলো। এখন খেয়াল করো তো, এখানে খেয়াল করো তো, এই যে সম্পর্কটা হি ওয়াকড আউট, দেখো দেখো সে কি করছে, হাসতে হাসতে বাইরে বের হলো। এই যে আউটের সম্পর্কটা কার সাথে, ওয়াকের সাথে না। ওয়াকড আউট, আউটের সম্পর্কটা কার সাথে, ওয়াকড আউট। দেখো কার সাথে, আউটের সম্পর্কটা হচ্ছে কি ভার্বের সাথে, রাইট? তাহলে যখন কোনো প্রিপজিশনের সম্পর্ক ভার্বের সাথে থাকবে, এবং ওয়ার্কটা একটা মুভমেন্ট ভার্ব, আগেই বললাম, এই ক্ষেত্রে তারপরে যখন ভার্বের আইএনজিটা থাকবে, তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে অনেক লিখে লিখে দিয়েছি। ওয়ার্কড হচ্ছে মেইন ভার্ব বা মুভমেন্ট ভার্ব, এরপরে আউট হচ্ছে অ্যাডভার্ব অফ ডিরেকশন। এই আউটটা বেসিক্যালি তোমার প্রিপোজিশন বলো, বাট এখানে অ্যাডভার্ব অফ ডিরেকশন, এরপরে স্মাইলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে রুলসটা হবে যে মুভমেন্ট ভার্বের পরে তারপরে যে এটা অ্যাডভার্ব বসে, আর তারপরে ভার্বের আইএনজি বসলে সেটা হবে কি তোমার, এটাকে কি বলবে, এটাকে বলা হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। রকেট ক্লাস বলতে আমি বুঝলাম না।
রকেট ক্লাস কি জিনিস? আচ্ছা, যারা ক্লাসটা দেখছো, ফ্রি ক্লাস তো ইংলিশ সিকার্স পেজে প্রত্যেকদিন রাত 10টার সময় হয়েই থাকে। তোমরা যদি যারা মনে করছো যে গোছানো শেখা উচিত আমার জবের জন্য বা যেকোনো কিছু, তাহলে আমরা তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পেইড কোর্স চাইলে কিনতে পারো। আজকের পর থেকে 510 টাকার কোর্স হয়ে যাবে 850 টাকা। আর্থিক সমস্যা থাকলে ছাড় দিব পরে। বাট প্রত্যেকটা ক্লাস জুমে এবং লাইভ ক্লাস হয় প্রত্যেকটা। লাইভ শেষে রেকর্ড পাবা তোমরা, এবং আগের ব্যাচের ক্লাসগুলো রেকর্ড থাকবে, এবং আমাদের জব সিকার্সের কোর্সটা লাইফ টাইম, ঠিক আছে? আর যারা ভর্তি হবে আজকে রাত 12টার মধ্যে ভর্তি হয়ে নিও। আর যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোর্সটা 510 টাকা, চাই সেটা ভর্তি হতে পারো নাম্বারে ফোন দিয়ে 01707442501। আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে সরাসরি আমার সাথে কথা বলে তোমার সমস্যা শেয়ার করে তুমি চাইলে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তীতে যাব, এরকম আরেকটা উদাহরণ সলভ করব। বলছে কি পরবর্তীতে আরেকটা উদাহরণ বলছে যে হি কাম, দেখো বলছে কি হি কাম ইন রানিং, তাহলে কি বলছে? সে দৌড়ে ঘরে ঢুকলো। খেয়াল করো তো, দেখো তো, কাম ইন রানিং, খেয়াল করো, কাম ইন রানিং, সে দৌড়ে ঘরে ঢুকলো কিভাবে? এটা একটা মুভমেন্ট না? তার মুভমেন্ট না? অবশ্যই মুভমেন্ট। তো মুভমেন্ট ভার্ব যেহেতু, সেক্ষেত্রে এরপরে এই ইনটা আসলে আমরা কি বলবো না, এটাকে আমরা প্রিপোজিশন বলবো না, এটাকে বলবো আমরা অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরে যখন ভার্ব আইএনজি থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করছি যে এই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। আশা করছি যে ইন মানে, এখন দেখো ইন মানে ঘরে বলতে ভিতরে। ইন মানে দেখো তুমি এটা যে এই ইনটা যে ভার্বের সাথে সম্পর্ক হলে অ্যাডভার্ব হয়, সেটা আবার ভালোভাবে বোঝাই। ইন মানে কি? ভিতরে। সে কোথায় ঢুকলো? দেখো সে কোথায় ঢুকলো? ভিতরে বা ঘরে ঢুকলো। কোথায় ঢুকলো? ভিতরে ঢুকলো। কোনো প্রিপোজিশনের সম্পর্ক যখন ভার্বের সাথে থাকে তখন সেটা আর প্রিপোজিশন হয় না ভাই, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এখানে ইনটা অ্যাডভার্ব কেন হয়েছে বুঝতে পারছো? রকেট ক্লাস বলতে রেকর্ড ক্লাস বুঝাইছে উনি, হয়তো বা রেকর্ড ক্লাস গুলো ইউটিউবে পাবা, ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেলে পাবা। আর 58 পৃষ্ঠার একটা পিডিএফ শিট দিয়েছি, সেটা সবার জন্য ফ্রি। তুমি কোর্স কোথায় করো ম্যাটার করে না, আমার পিডিএফটা পড়ো। হি ওয়েন্ট আউট ক্রাইং, সে কাঁদতে কাঁদতে বাইরে গেল। আচ্ছা দেখো তো, ওয়েন্ট মানে যাওয়া, কোথায় গেল? বাইরে গেল। এই আউটের সম্পর্কটা ভার্বের সাথে। কোন প্রিপোজিশনের সম্পর্ক যখন ভার্বের সাথে হয়, সেই প্রিপোজিশনটা বেসিক্যালি অ্যাডভার্ব হয়ে যায়। আর তারপরে যখন ভার্বের আইএনজিটা থাকে তখন সেটাকে বলা হয় জেরান, সরি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোন প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি থাকে, কোন প্রিপোজিশনের পরে কি যদি, সরি কোন প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি থাকে আর ওই প্রিপোজিশনটা সম্পর্ক যদি ভার্বের সাথে থাকে, সহজ বাংলা কথা, কোন ভার্বের সাথে যদি প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে থাকে, ওই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। আর ওই অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। রুলসটা অবশ্যই এইভাবে লিখতে হবে, বাংলায় যেভাবে বলছি শর্টকাট লেখা যাবে না। শর্টকাট লেখা যাবে না, যে কোনো প্রিপোজিশনের পরে, কোনো প্রিপোজিশনের পরে যদি, দেখো দেখো এইভাবে রুলস নোটটা এইভাবে করতে হবে, যে কোনো ভার্বের সম্পর্ক যদি প্রিপোজিশনের সাথে থাকে তাহলে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। কোনো ভার্বের সম্পর্ক যদি প্রিপোজিশনের সাথে থাকে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। আর এই অ্যাডভার্বের পরে যে ভার্বের আইএনজিটা থাকে সেই ভার্বের আইএনজিটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছো? প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ ভাইয়া, সেটা হ্যাঁ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ব্যাপারটা কি সবার কাছে ওকে? আচ্ছা যারা ক্লাসটা দেখছো তোমরা এত কৃপণ কেন ভাই? তোমরা এত কৃপণ কেন? আমি তোমাদেরকে 6 মাস ধরে ক্লাস করাচ্ছি, আমি উদার মানসিকতার সাথে তোমাদেরকে 6 মাস ধরে ক্লাস করাচ্ছি, বাট স্টুডেন্টরা এত কৃপণ কেন বলো তো? স্টুডেন্টরা আমার ক্লাসে একটা রিয়াক্ট দিতে পারে না? আচ্ছা রুলসটা আবার বলতেছি, কালকে জিরান্ড আর জিরান্ডের সাথে পার্টিসিপল একসাথে পড়াবো। আজকে ক্লাস এখনো শেষ করি নাই, দাঁড়াও। তাহলে আমরা এই নিয়মটা এইভাবে লিখবো যে কোনো ভার্বের সাথে, সরি নোট করবা এইভাবে, কোন প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে হয় সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়, সেই অ্যাডভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কোন প্রিপোজিশনের পরে যদি ভার্বের, দেখো কোন প্রিপোজিশনের সম্পর্ক যদি ভার্বের সাথে হয় তখন সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়, আর তারপরে যে আইএনজিটা থাকে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আশা করছি এই কনসেপ্ট বুঝতে পারছো, এ নিয়ে আর আলোচনা একেবারেই করব না। আর 93 তে যে নিয়মটা আমরা পড়বো, 93 এটা হচ্ছে খুব নরমাল নিয়ম। দেখো এখানে ভার্বের সাথে এখানে কোনো সব মানে সম্পর্ক নেই। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন নেই টু ওয়াকিং, এইটার সাথে এটার কোনো সম্পর্ক বেসিক্যালি নাই। তা টু একটা প্রিপোজিশন, এরপরে ভার্বের আইএনজি বসছে, এই ভার্বের আইএনজিটা হচ্ছে জিরান। তুমি যদি ওইটা বোঝো তখন তুমি এটা সহজে উত্তর করতে পারবা। তাহলে টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে জিরান। তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবা, ঠিক আছে? দেখো 85
স্টুডেন্ট এখন ক্লাসে আছে, 129 জন লাইভ ক্লাসে যুক্ত করছিল। দেখো জীবনটা একটা রেসের মতো, বুঝছো? এই যে কেউ রিলস দেখে কাটাই দিচ্ছে, আমার ক্লাস দেখতে এসে কেউ রিলসে চলে গেছে। তো জীবন আসলে কাকে বলে, যারা অ্যাডমিশন দিচ্ছ, অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলে বুঝতে পারবা। আর যারা এখন জব সিকার্স আছেন তারা বুঝতে পারবেন কিছুদিন পরে। কিছুদিন পরে কেন? যখন আপনার কাছে টাকা থাকবে না, মা অসুস্থ, বাবা অসুস্থ, তখন বুঝতে পারবেন যে মা বাবা অসুস্থ, চিকিৎসা খরচ, চারদিকে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে একবারে হতাশায় পড়ে যাবেন। মানুষের যখন অর্থ থাকে না, মানুষ তখন চরম হতাশায় থাকে। অর্থ মানুষকে চিয়ার আপ করে, যে যতই বলুক আসলে টাকা কিনা, আসলে টাকাটাই আসলে ফ্যাক্ট। তো যখন আপনারা দেখো যে এই যে যখন আপনারা আসলে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন না, যে এই যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতেছেন না, রিলস দেখে সময় পার করতেছেন, খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, তাদের জীবনে এই যে ফ্রাস্ট্রেশন গুলো, হতাশা, জব নাই, মা বাবার অসুস্থতা, চিকিৎসা, বিয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করবে। তখন বুঝবেন আসলে জীবন কাকে বলে। বলেন না যে জীবন কি? জীবন মানে হচ্ছে, জীবন মনে হচ্ছে কি, জীবন মানে হচ্ছে সংগ্রাম, স্ট্রাগল। এবং লাইফে প্রত্যেকটা দিনই আপনাকে সংগ্রাম করতে হবে, প্রত্যেকটা দিনই পরিশ্রম করতে হবে। ইচ অ্যান্ড এভরি মোমেন্টের জন্য রেডি থাকতে হবে যে আজকের দিনটা আমি সর্বোচ্চ পরিশ্রম করব। জীবনকে এইটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে, আপনার মনকে এইটা বোঝাবেন যে আমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। আমি জীবনে যতদিন সুস্থ থাকবো ততদিন সর্বোচ্চ পরিশ্রম করব, নামাজ কালাম পড়বো, সৃষ্টিকর্তার ইবাদত করব, যার যে ধর্ম আছে ধর্ম পালন করব। জীবনে যাই করেন ভাই, নামাজটা ঠিকঠাক রাখবেন, সর্বোচ্চ পরিশ্রম, এই দুইটা কাজ যদি জীবনে করতে পারেন, জীবনে আপনি ফেইলার হবেন না। ঠিক আছে? জীবন মানে বেদনা, ব্যাপারটা এইরকম না যে টাকাই আসলে সুখের মূল। সুখ আর আলাদা জিনিস, টাকা আলাদা জিনিস। টাকা আর সুখ আসলে কিছু মানে রিলেটেড। মানে সুখ হচ্ছে, সুখটা তো আসলে আধ্যাত্মিক বিষয়। কেউ আসলে 100 কোটি টাকায়ও সুখী না, কেউ আবার 100 টাকায়ও সুখী। তো মূল ব্যাপারটা হচ্ছে কি, সুখের সাথে টাকার সম্পর্ক মিলায়েন না। আপনার যখন অর্থ থাকবে না, আপনি যখন যে যখন আপনি অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবেন না, মা বাবা ট্রিটমেন্ট নাই, আপনার জীবন যখন মানে চলবে না, খাবার থাকবে না। যারা মেসে থাকে, আমি অনেকের জীবন দেখছি যে 3 বেলা না খেয়ে থাকে ভাই, 3 বেলার মধ্যে 2 বেলা খায়, 1 বেলা খেয়ে থাকে, কলা রুটি খেয়ে থাকে। ওদের জীবনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সুখ জিনিসটা কি। ওর জীবনে যদি মিনিমাম টাকাটা থাকতো, একটা মানুষ তো চলতে গেলে বাংলাদেশের পার্সপেক্টিভে 10-15 হাজার টাকা তো একেবারে কমন প্রয়োজন ভাই। ফ্যামিলি থাকলে 20-25 হাজার টাকা একটা মানুষের প্রয়োজন। তো সেই টাকাটা আপনাকে আয় করতে হবে না? আপনি যদি সেটা মানে না আয় করতে চান, বা আপনি যদি জীবনে এই বিষয়গুলো মানে না বুঝতে চেষ্টা করেন, তো আপনার জীবনে মানে খুবই ফ্রাস্ট্রেশন আসতে থাকবে। ঠিক আছে? সো এই কথাটা মাথায় রাখবেন। রিলস দেখে আসলে মানে সময় সময় নষ্ট করে আসলে লাভ নাই। ঠিক আছে? রিলস আসলে আপনার জীবনে কিছুই দিবে না তেমন। আপনাকে অবশ্যই যে বিষয়টি ফোকাস করতে হবে, সর্বোচ্চ পড়াশোনার দিকে ফোকাসড হইতে হবে। একটা রুটিন করেন। প্রত্যেকদিন আমার লাইভ ক্লাসগুলো করেন। রিলস দেখাটা বন্ধ করেন। একবারে বন্ধ করেন। নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমার পেজের সাথে যুক্ত হন। নতুন একটা ফেসবুক, যেখানে কোনো ফ্রেন্ড থাকবে না, জাস্ট আমার ক্লাসগুলো দেখবেন আপনি সুন্দর করে প্রত্যেকদিন। ঠিক আছে? সো মানুষ চাইলে আসলে অনেক কিছু সম্ভব। আর আপনি যদি এরকম রিলসের মধ্যে থাকেন, জীবনটাও একটা রিলসের মধ্যে পড়ে যাবে। স্ক্রল করবেন, পরের ধাপে যাবেন হতাশা, আবার স্ক্রল করবেন, পরের ধাপে যাবেন হতাশা। ঠিক আছে? সো জীবনে আসলে আলটিমেট পরিশ্রম করতে হবে, আপনি পৃথিবীতে যে কাজই করেন। এটা মাথায় রেখেন। তো ইংলিশ সিকার্স পেজে প্রত্যেকদিন রাত 10টার সময় ফ্রি ক্লাসগুলো হয়। যারা ক্লাসগুলো পাও না বা পরবর্তীতে ইউটিউবে দেখবা, ইংলিশ সিকার্স লিখে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবা। আমরা এইটাও যদি সলভ করি, একই স্টাইলের প্রশ্ন, প্রিপজিশন ইনের পরে এই যে ভার্বের আইএনজি, এটা হবে জেরান্ট। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম সলভ করতে যাব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, কমপ্লিমেন্ট আসলে কি? আচ্ছা, আমি বেশিক্ষণ ক্লাস নেই, ক্লাসে একটু থাকেন ভাই। টাকাই আসলে ফ্যাক্ট, সম্মান পাওয়া তিতা লাগলো, এটাই বেটার। আপনি কি অ্যাডমিশনের রাইটিং শেখাবেন? অ্যাডমিশন কোর্সে রাইটিং শেখাবো। আমি আসলে অনেক কথা বলতে পারি, ব্যাপারটা এরকম না। মানুষের জীবনটাকে আসলে ঢাকা শহরে থাকার পর জীবনটাকে খুব কাছ থেকে অনুভব করছি। এই যে আজকে থেকে 1 মাস পর, যখন হচ্ছে আজ থেকে 1 মাস পর 1 সেপ্টেম্বরে আমার কাছে টাকা ছিল, আমি ধার দিয়েছিলাম। আমার কাছে ওই টাকাটা আমার যখন ছিল না, আমি স্মার্ট বোর্ড কিনবো, টাকাটা আমি একটা মানুষের কাছে 1000 টাকা ধার চাইছি, 5000 টাকা ধার চাইছি, 10,000 টাকা ধার চাইছি। একটা মানুষ আমাকে 1 টাকা দেয়নি, জাস্ট একটা সিলি কয়েন দেয় নাই। তো জীবন আসলে কি? আপনি যদি পরিশ্রম না করেন, আপনার যদি অর্থ না থাকে, আপনি জীবনে কি করতে পারবেন? আপনাকে সবসময় এটা বিলিভ করতে হবে, 100% বিলিভ করতে হবে ভাই, যে আপনাকে জীবনে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। যখনই ঘুম ধরবে চিন্তা করবেন আমার এফোর্ট দিতে হবে, জীবনে এফোর্ট দিতে হবে। 5-6 ঘন্টা ঘুমানোর পর আসলে কোনো প্রয়োজন নাই। আর যে মানুষগুলো বলে যে এফোর্ট আসলে কিছু না, দুইটা বিষয় ফ্যাক্ট করে লাইফে, আপনার চেষ্টা আর একটা হচ্ছে আপনার ভাগ্য। ঠিক আছে? তো এই কারণে চেষ্টা আপনি নিজে করতে পারেন, আর ভাগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। দোয়ায় আপনার
পুরো লাখ পরিবর্তন হয়ে যেতে পারে। আর মানুষ হিসাবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন, মানুষকে কষ্ট না দেওয়ার, অন্যায় কাজ থেকে বেসিক্যালি দূরে থাকার। সেক্ষেত্রে আপনার জীবনটা পরিবর্তন হবে। কারণ মানুষের কোন পাপ আসলে কোন পাপে যে লাগে আসলে বলা যায় না। এই কারণে পাপটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো পড়াতে পারি, ভালো কিছু করতে পারি। আমরা যেটা পড়ছিলাম সেটা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। আসলে কমপ্লিমেন্টটা আসলে কি, আমরা একটা উদাহরণ খেয়াল করে কমপ্লিমেন্টের ধারণাটা আগে ক্লিয়ার করব। বলছে কি, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আচ্ছা, আমরা খেয়াল করি তো, আমার যেটা ফেভারিট অ্যাক্টিভিটি, মাই মানে হচ্ছে আমার, ফেভারিট মানে প্রিয়, আর অ্যাক্টিভিটি মানে কাজ কাম। ঠিক আছে, কাজ কাম বলতে তো বুঝেন। তো আমার প্রিয় কাজ কাম হচ্ছে রিডিং। তাহলে খেয়াল করেন তো, এখানে এখানে বলছে কি, যেটাই রিডিং সেটাই আমার প্রিয় কাজকর্ম, রাইট? তাহলে যেটা রিডিং সেটাই আসলে আমাদের প্রিয় কাজকর্ম। তাহলে তাহলে আমরা যেটা খেয়াল করব, যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট স্থানীয় শব্দটা, সাবজেক্ট আর অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই বোঝায়, মানে একই হয়, সাবজেক্ট আর অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই বোঝায় বা একই হয়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটি হচ্ছে কি, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে আবার বলি, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টের কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি, আমরা একটা নেক্সট কনসেপ্টে যাব, আমাদের আজকের যে পড়াশোনাটা। তো এটা 1 নম্বর ক্লাসে যদিও করিয়েছি, আবার বোঝালাম। বলছে যে বি ভার্বের পরে জেরান্ড হয়, মানে বি ভার্বের পরে ভার্বের আইএনজি যা কোনো কাজের নাম বোঝাবে তখন সেটা জিরান্ড। এখানে কিন্তু ফ্যাক্ট করে, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমি বোঝাচ্ছি। ধরেন এই যে বলছে কি, যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আচ্ছা দেখো, আমার প্রিয় কাজকর্মটাই রিডিং না, তো রিডিংটা একটা কাজের নাম বোঝালো কিনা? আমার প্রিয় কাজ হচ্ছে রিডিং, আমার প্রিয় কাজ হচ্ছে টিচিং, তো আমার প্রিয় কাজ হচ্ছে গার্ডেনিং, তো এটা কি কাজের নাম কিনা? এই যে প্রত্যেকটা কাজের নাম বোঝাচ্ছে কিনা, রিডিং, রাইটিং, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কাজের নাম যখন বোঝাবে কি কাজের নাম, যখন কাজের নাম বোঝাবে তখন এগুলো বেসিক্যালি ভার্বের আইএনজিটা তোমার জেরান্ড হবে। তাহলে আমরা আবার পড়ি, যে যখন ভার্বের আইএনজি কাজের নাম বোঝাবে, আমরা অর্থ করলে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, আমার প্রিয় কাজ হচ্ছে পড়া। এখানে এই ভোকাবুলারি শিট কেন দিয়েছি, এখন এইটার যদি অর্থ না করি জীবনে বোঝাইতে পারবে না। তাহলে আমার প্রিয় কাজ হচ্ছে পড়া, তো যেটাই আমার প্রিয় কাজ সেটাই রিডিং। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট স্থানীয় শব্দ একই হলে অবজেক্ট স্থানীয় শব্দটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। তাহলে এখানে রিডিংটা হচ্ছে কাজের নাম না, তাহলে এইটা হচ্ছে তোমার জিরান্ড। এখন খেয়াল করো এই পড়াশোনাটা কেন এখানে করাতে হইলো, এটা খেয়াল করো। সিইং ইজ বিলিভিং, সিইং ইজ যখন বিলিভিং বলতেছি, সিইং ইজ বিলিভিং, যে দেখলেই বিশ্বাস হয়। আচ্ছা দেখো তো, যেটাই দেখা সেটাই বিশ্বাস করা না, তো বিশ্বাস করাটা একটা কাজের নাম না? হেয়ারিং দ্য নয়েজ দ্য বয়েজ ওক আপ, এখানে হেয়ারিং কি হবে ভাইয়া? কালকে এই প্রশ্নের উত্তর পাবা, ঠিক আছে? কন্টেক্সচুয়াল কোশ্চেন করো, যখন কন্টেক্সচুয়াল কোশ্চেন করবা, বিলিভিং হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, নাকি অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব। কারণ যেটাই সেইং সেটাই বিলিভিং, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট স্থানীয় শব্দ একই, এই কারণে অবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট। শুধু অবজেক্ট আলাদা জিনিস, অবজেক্ট অফ এ কমপ্লিমেন্ট আলাদা জিনিস। যেটা অবজেক্টের কমপ্লিমেন্ট হবে সেটার সাথে সাবজেক্টের সম্পর্ক থাকবে, সরি কমপ্লিমেন্ট অফ ভার্ব হবে, সরি এক্সট্রিমলি সরি, মানে অবজেক্ট আলাদা জিনিস, কমপ্লিমেন্ট অফ ভার্ব আলাদা জিনিস। অবজেক্ট যেটা হবে সেটা আলাদা, আর যেটা কমপ্লিমেন্ট হবে সেটার সাথে সাবজেক্টের সম্পর্ক থাকবে। তো আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছেন, আশা করছি এই টাইপের বিষয়গুলো ক্লিয়ার। এইবার একটা খুব চমৎকার, এতক্ষণ যা কিছু পড়ছি ভাই একবারে চমৎকার ভাবে এই প্রশ্নটা সলভ করো। রিডিং, রাইটিং, ওয়াকিং, রানিং, এগুলো সবগুলো কমপ্লিমেন্ট এবং এগুলো জেরান্ড হবে। হ্যাঁ জেরান্ড হবে, এগুলো সবকিছু জেরান্ড হবে। আমি এইবার এই কনসেপ্টটা বুঝলে একবারে এতক্ষণ যা যা পড়ছি আমরা আজকে, যা পড়ছি একবারে জেরান্ডের সবকিছু ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু, জাস্ট আমরা যদি দেখি, আমরা একটু খেয়াল করি, এতটুকু যদি একটু দেখি, জাস্ট একটু মনোযোগ দেই, সবাই একটু মনোযোগ দেই, সবাই সব আনুষঙ্গিক কাজ কামগুলো বাদ দিয়ে একটু মনোযোগ দেই, খুবই মনোযোগ দিব এবং শেষ পর্যন্ত এই ব্যাপারটা দেখবো, বুঝতে পারবো। এখানে কি বলছে, এ ওয়াকিং স্টিক, খেয়াল করো এখানে কি বলছে ভাইয়া, এ ওয়াকিং স্টিক, এখানে বলছে কি এ ওয়াকিং স্টিক। এই কথাটার মানে কি, একটা হাঁটার লাঠি, মানে যে হাঁটো যেই লাঠিটা দিয়া সেটাকে বলছে, রাইট? এখন খেয়াল করো, একটা হাঁটার লাঠি যেটা দিয়ে তুমি হাঁটো, খেয়াল করো তো এখানে এটা কি কাজের নাম বোঝাচ্ছে কিনা সেটা আমি, এই যে আমি এটা এ জায়গায় রাখবো, ওয়াকিংটাকে মাইনাস করে নিব, এটা লিখার পরে স্টিকটা আগে নিয়ে আসবো, স্টিক মানে হচ্ছে লাঠি, তাহলে এ স্টিক, তারপরে অতিরিক্ত একটা ফর নিয়ে আসবো,
এই ফরটা আমাকে এক্সট্রা নিয়ে আসতে হবে জিরান্ডের প্রশ্ন সলভ করতে। তারপরে আমি ওয়াকিং ভার্বটা বসাবো, ওয়াকিং ভার্বটা তারপরে বসাবো। তাহলে এখানে কি আসতেছে খেয়াল করি আমরা, কি আসতেছে যে স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং অর্থ খেয়াল করো, এবার অর্থ করি। তাহলে আমি এখানে কি বলছিলাম, ওয়াকিং স্টিক মানে একটা হাঁটার লাঠি। আবার এখানে কি বলতেছে, এটার বলে যে একটি লাঠি হাঁটার জন্য, তাহলে হাঁটার জন্য একটি লাঠি। তাহলে এই স্ট্রাকচারে করে কি অর্থ ঠিকঠাক দিতেছে, অর্থ কি ঠিকঠাক আছে? যেহেতু এই যে স্টিক ফর ওয়াকিং এই স্ট্রাকচারে করে উত্তরটা আমরা অর্থটা ঠিকঠাক পাচ্ছি, তাহলে এইটা হবে জিরান্ড। তাহলে যে কোনো ধরো এ সুইমিং পুল যদি বলি, এ সুইমিং পুল, সুইমিং পুল বুঝো তো, এ সুইমিং যেখানে আসলে সাঁতার কাটে মানুষ, এ সুইমিং পুল যদি বলি, এটাকে আমি কিভাবে জেরান কিনা কিভাবে প্রুভ করব? প্রথমে সুইমিংটা বাদ দিয়ে এটা রাখবো আর পুলটা নিয়ে আসবো, পুলটা নিয়ে আসে তারপরে কি করবো, এ পুল, তারপরে একটা নিয়ে আসবো কি ফর, এ পুল ফর, তারপরে কি সুইমিংটা নিয়ে আসবো। এটা আমাকে অতিরিক্ত করে একটা ফর নিয়ে আসতে হবে ভাই। তাহলে এ পুল ফর সুইমিং মানে একটা পুল কিসের জন্য, সাঁতারের জন্য একটা পুল, এ পুল ফর সুইমিং সাঁতারের জন্য একটি পুল। তাহলে এখানে অর্থ ঠিক আছে, অর্থ ঠিক আছে। যদি যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটা হবে জিরান্ট। তাহলে এটা কি কিভাবে প্রুভ করা যায়? আমরা একটা এক্সাম্পল, আর নাই এখানে, আমি থাকলে আরো এক্সাম্পল তোমাদেরকে দেখাতাম। তাহলে এটা কি বুঝতে পারছো ছেলেমেয়েরা? এটা এটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা কি 100 নাম্বার এমসিকিউটা 100তে 100 কি 100 নাম্বার এমসিকিউটা কি 100তে 100? সবার কাছে কি এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা বলো তো? এ পুল ফর সুইমিং। সবাই এই যে ক্লাসটা করালাম, তোমাদের কি ভালো লেগেছে ক্লাসটা? যারা ক্লাসটা দেখলা ইংলিশ সিকার্সের আজকের ক্লাসটা, যে এ পুল ফর সুইমিং, ইয়েস, একটা পুল সুইমিং এর জন্য। ইংলিশ সিকার্সে যে প্রত্যেকদিন রাত 10টার সময় যে ফ্রি ক্লাসগুলো হয় টানা 10 দিন করে করে রুটিন দিয়ে, সেই ক্লাসটা যারা দেখলা, অর্থ সেম হলে জিরান, হ্যাঁ অর্থ সেম হলে জিরান, এই রুলসটা অপেক্ষা করছিলাম, এই রুলসটাই আসলে মেইন ফ্যাক্ট। আচ্ছা সবাই কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? এই পুরো কনসেপ্টটা, ক্লাসটা আসলে কেমন ছিল এটা জানাও। আর একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, অনেকেই জানতে চায় যে ভাইয়া আপনি তো আসলে যে কাজটা করেন, আপনার কাজে আমরা খুব ব্যথিত হয়ে যাই কেন? যে অনেকেই বলে যে ভাইয়া আপনি তো আসলে সব তো ফ্রিতেই পড়িয়ে দেন, তো আমাদের আসলে পেইড কোর্সে এত টাকা পয়সা খরচ করে ভর্তি হয়ে লাভটা হলো কি? আসলে তোমাদের কি লাভ হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। পেইড কোর্সে ভর্তি হয়ে কি লাভ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টলি দেখো, পেইড কোর্সে যে পড়ানোর ধরনটা আসলে যেরকম, প্রথমে আমরা ইংরেজির বেসিক পড়াই। পেইড কোর্সে পড়ানোর ধরনটা আসলে যেরকম, প্রথমে পেইড কোর্সে ইংরেজিতে বেসিক শেখাই। এখন কথা হচ্ছে যে আমরা যে মাস্টার ইংলিশ কোর্সটা নিয়েছি সেটা কেন নিলাম? বেসিক যদি পড়ি, এখন মাস্টারে কি বেসিক নাই? অবশ্যই আছে, কিন্তু একটা সিস্টেম আছে পড়ানোর, এই কারণে এভাবে পড়াই। মাস্টার অবশ্যই ভালো বই। এখন খেয়াল করো, বেসিক ইংলিশে, ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য আমি বেসিকটা পড়াই। এখানে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন একবারে জিরো লেভেল থেকে একটা ক্লাস 1 এর বাচ্চাকে যেভাবে পড়ানো সেভাবে পড়াই। ভার্ব, অ্যাডজেক্টিভ, জিরান, পার্টিসিপল, এগুলো যা যা আছে এগুলো টপিক পড়াই। সব থেকে টপ এবং ক্রিম টপিক আমাদের এই 6টা। এই 6টা টপিক যদি কেউ বোঝে, ইংরেজি তার 60% বিষয় জানা হয়ে যায়। এই 6টা টপিক আসলে ইংরেজি তার মূল বিষয়। অনেক বেশি আজাইরা আমি বুঝলাম না, রবিউল কি বেশি আমি বেসিক যার, আমি একটু বুঝলাম না। ক্লাস কেমন লেগেছে এটা জানাইতে বলছি। ক্লাস কেমন লাগছে রবিউল, আমি তোমার কমেন্টটা বুঝি নাই। আচ্ছা, আমাদের এই ক্লাসে অনেকে জানতে চাও যে আমরা আসলে কি কি পড়াবো। এই 6টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালোভাবে পড়াবো, এগুলো বেসিক টপিক। তারপর সেন্টেন্স পড়াবো, প্রিপোজিশন পড়াবো। এইটার পরে আমরা আসবো মাস্টার ইংলিশের বিষয়ে। মাস্টার ইংলিশের কোর্স প্ল্যানে কি হবে? এই মাস্টার ইংলিশে ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টার সময়, অতিরিক্ত ক্লাস বুধবার বৃহস্পতিবার হতে পারে। 1 থেকে 7 নাম্বার ক্লাসে মাস্টার ইংলিশ বই ধরবো, একবারে নাউনের 14 গোষ্ঠী উদ্ধার করব, নাম্বারের সবকিছু, প্রোনাউন, যত এমসিকিউ আছে ইওর টান সহ যত ধরনের এমসিকিউ আছে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ দিব। আমাদের 6 নাম্বার কোর্সে ক্লাসগুলো দেখতে পারো, ইউটিউবের ক্লাসগুলো তো আমরা প্রথম 10-15টা ক্লাসে প্রত্যেকটা এমসিকিউ আমরা এক লাইন টু লাইন সলভ করে দিয়েছি, একটা বিষয় আমরা বাদ রাখি নাই। ঠিক আছে, দেখো প্রত্যেকটা বিষয় মাস্টার ইংলিশ থেকে সলভ করাবো বেসিক শেখানোর পর। এর বাইরে তোমাদের একটা কাজ করতে হবে, যে ভোকাবুলারি পিডিএফটা দিয়েছে 58 পৃষ্ঠার, আরো একটা পিডিএফ দিব। এই ভোকাবুলারি পিডিএফটার আসলে কাজ হবে তোমাকে ইংরেজি বুঝতে সহযোগিতা করবে। সো এই ভোকাবুলারি পিডিএফটা যে যত দ্রুত শেষ করতে পারবে বারবার পড়ে, তার জন্য তত ভালো হবে। আর এই ভোকাবুলারি পিডিএফটা ফ্রিতে সবার জন্য। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, একটা শব্দ থেকে শিখলে আসলে 4টা শব্দ শেখা হয়, মানে একটা অর্থ শিখলে 4টা শব্দের অর্থ শেখা হয়।
জাস্ট মানে তুমি চিন্তা করো, একটা শব্দ শিখছো, 4টা শব্দের অর্থ শেখা হয়েছে। এটা কি মানে চারটিখানি বিষয় নাকি? দেখো আমি যদি একটা ভোকাবুলারি ফাইল একটা ওপেন করি, আমি 2 নাম্বার পিডিএফ যেটা দিয়েছি, একটা প্রিপোজিশনেরও পিডিএফ দিয়েছি কিন্তু ফ্রিতে। সেই পিডিএফটাও কিন্তু এক্সেপশনাল একটা পিডিএফ। ঠিক আছে? প্রিপোজিশনের পিডিএফটা, একটা প্রিপোজিশন শিখলে 4টা 5টা 6টা। দেখো এখানে আমি একটা প্রিপোজিশন বলছে কি অপোজিশন, একটা শব্দ কি অপোজিশন। অপোজিশনের বাংলা অর্থ কি বিরোধিতা। এটা যখন অপোজিশন শব্দ শেষে যখন টিআইওএন থাকে নাউন, এইটাকে যখন আমি ভোকাবুলারি ভার্ব করতেছি, উপরে লেখা আছে যে এটা ভার্ব, তখন এটার বাংলা মানে শব্দটা হলো অপোজ। দেখো অপোজিশন থেকে আসলো কি অপোজ। অপোজ মানে কি বিরোধিতা করা। দেখো শব্দটা আমি কিভাবে চেঞ্জ করে নিয়ে আসলাম, জাস্ট ভার্ব করলাম। সেম শব্দটা এইভাবে যদি পড়ো, তুমি যদি রিটেন না শিখতে পারো আমার জুতা পিটা করবা। তারপর কি আছে অপোজিট। কোনোদিন ভাবছিলা যে অপোজিশন থেকে অপোজিট শব্দটার উৎপত্তি? অপোজিট মানে হচ্ছে বিপরীত। অপোজিট শব্দটার অর্থ কি বিপরীত। তারপরে কি বলছে অপোজিটলি মানে বিপরীত ভাবে। খেয়াল করো অ্যাডভার্বের সাথে আসলে ভাবে বা পক্ষে এরকম কিছু যুক্ত থাকে। আমি এটা এখানে লিখে নাই, আমি তোমাদেরকে এটা ভাবে বা পক্ষে প্রত্যেকটার সাথে যুক্ত করবা। এই যেমন অফিসিয়ালি মানে দাপ্তরিক ভাবে, অপোজিটলি মানে বিপরীত ভাবে বা বিরুদ্ধ ভাবে, এরকম ব্যাপারটা। এই যে দেখো একটা শব্দ শিখে তুমি 4টা শব্দ শিখতে পারছো, এটা আমি জাস্ট ভোকাবুলারি পিডিএফেই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিছি। এই ধরনের সাপোর্ট তোমাদেরকে কেউ দেবে না, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, এবার প্রিপোজিশনের পিডিএফটা আসো। প্রিপোজিশনের পিডিএফে আসলে কি কইছে এখানে আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রিপোজিশনের পিডিএফ তৈরিতে মাস্টার জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে, কারণ ওনার কাছ থেকে আমি অনেক এলিমেন্ট সংগ্রহ করেছি। এর বাইরে আমাদের ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিরত থাকা অর্থে অ্যাবস্টেইন ফ্রম বলে। দেখো এই যে অ্যাবস্টেইন ফ্রম, ব্যান ফ্রম, হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, ডিটার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, রিফ্রেইন ফ্রম, রিস্ট্রেইন ফ্রম। 1 2 3 4 5 6 7 8 9 10 বা 11টা একটা অর্থ দিয়ে 10টা এক টাইপের প্রিপোজিশন যখন তুমি একভাবে শিখবা একই জায়গায়, তখন তোমার উন্নতি হইতে বাধ্য ভাই। ঠিক আছে? তো প্রিপোজিশন শিটটার এইটা একটা বেনিফিট। সো এই শিটগুলো ফ্রিতেই দিয়েছি। প্রত্যেকটা প্রিপোজিশন 10টা করে, এরকম 10টা নিয়ম শিখলে 100 প্রিপোজিশন শেখা হয়। 20টা নিয়ম শিখলে 200 প্রিপোজিশন শেখা হয়। 400-500 প্রিপোজিশন শিখলে তো লাগে না রে ভাই কোনো পরীক্ষায়, তাই না? সো এটা এটা এত মানে এত প্রোডাক্টিভ কিছু দিচ্ছি তোমাদেরকে, তারপরেও তোমাদের কাছে ভালো মনে হয় না। এটা প্রত্যেকটা পিডিএফ ইংলিশ সিকার্স তোমাদেরকে ফ্রিতে দিতেছে। প্রত্যেকটা পিডিএফ যারা পাও না শুধু কাহিনী করো, টেলিগ্রামে যারা যুক্ত আছো সবাই পিডিএফ পাবো। তো এই যে টেলিগ্রামে যে পিডিএফ গুলো আছে, সেই পিডিএফ গুলো কালেক্ট করে নিবা টেলিগ্রাম থেকে, তাহলেই তো হয়। টেলিগ্রামের পিডিএফ না পাওয়ার কারণ কি জানো? ওই যে তুমি যে ভাইয়ার আবার ক্লাসের মেসেজ দিতেছে বা কোর্সের মেসেজ দিতেছে, একটা লাভ রিয়াক্ট দিলে কেমন হয়, দূর ভাইয়াটা খুব খারাপ, ওই যে রিয়াক্ট করো না, এই কারণে ফেসবুক এমন জাউরা যে যে রিয়াক্ট করবে না সে তাকে ফেসবুক আর কখনো পোস্ট সাজেস্ট করবে না। ঠিক আছে? সো এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে আমরা কোর্সের ব্যাপারটা আসি। তো বেসিক ওভাবে শেখার পরে আমরা মাস্টার কোর্সে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে পড়াবো। 1 থেকে 7 নাম্বার টপিকে এগুলো হবে। তারপরে হচ্ছে 8 থেকে 14 নাম্বার কোর্সে এগুলো টপিক পড়ানো হবে। 15 থেকে 18 নাম্বার কোর্সে এগুলো, 19 থেকে 25 এরকম টপিক পড়াতে হবে। 26 থেকে 30 প্রত্যেকটা টপিক এমসিকিউ এবং ডিটেলস এই যে 3-4 ভাবে এমসিকিউ গুলো সলভ করব। 31 থেকে 33 এই টপিক, 34 থেকে 38 এই টপিক গুলো, 39 থেকে 50 এই টপিক গুলো। প্রত্যেকটা 50টা ক্লাস মিনিমাম হবে, ক্লাস 70টাও যাইতে পারে। যদি ক্লাস আমি সপ্তাহে 3 দিন দিয়েছি, আমার যদি মনে হয় যে ক্লাস আরো বেশি দেওয়ার দরকার, সপ্তাহে 5 দিনও ক্লাস হবে। মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে যে ক্লাস 5 দিনও হতে পারে। কোর্স ফি 510 আপাতত, যেটা যারা যে কোর্সে ভর্তি হয়েছে। সার্ভিস আরো বাড়বে। প্রয়োজনে আমাদের এক্সাম ব্যাচ আসতে পারে, প্রয়োজনে সামনে আমাদের এক্সাম ব্যাচ আসতে পারে ইংলিশ সিকার্স এর আয়োজিত। ঠিক আছে? আর প্রত্যেকটা কোর্স আসলে আমাকে অনেকে চেনে না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াশোনা করছি এখন। আমার এই যে 12 তারিখ থেকে মাস্টার্সে ক্লাস শুরু। আমি অনার্স শেষ করেছি আর এই অনলাইন জগতে 5 বছর ধরে পড়াচ্ছি। এখন কথা আছে মাস্টার্সে পড়লে 5 বছর কিভাবে হয়? কারণ আমি তো করোনার কারণে একটা সেশন জট খাইছি। আন্দোলনে আমার সেমিস্টার গেছে। তো সময় তো আসলে চলে গেছে। সেমিস্টার তো না গেলেও। তো এই কারণে 5 বছর পড়ানো হয়ে গেছে। সো ইংলিশ সিকার্স আসলে আমার পেজ। প্রত্যেকটা বিষয় আমি প্রত্যেকটা ক্লাস এইভাবে আমি একা নেই। ঠিক আছে? ইংরেজি আমি আসলে ফিল করি, অনুভব করি। এই কারণে আমি একা পড়াই। ঠিক আছে? এখন ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে পার্থক্য আসলে কি? ফ্রি কোর্সে বেসিকের আলোচনা অত ডিপলি হয় না। শুধু আইডিয়া দেওয়ার জন্য হয়। তোমাদের ইংরেজির দুর্বলতা থাকার কারণে তোমাদের কাছে মনে হয় যে ভাইয়ার আসলে ফ্রি কোর্স গুলো মানে ফ্রি কোর্সেই তো ভালো, কেন পেইড কোর্স কিনবো? ইউটিউবের ক্লাস দিয়ে তো হয়। হলে হবে, কিন্তু অনেক স্টাইলে আমি এখানে সলভ করাই এবং অনেক বেসিক। প্র্যাকটিস শিট এখানে পাবা না। পেইড ব্যাচে প্রত্যেকটা লেকচারের প্র্যাকটিস শিট পাবা। প্রায় 2-300 এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট পাবা। প্রশ্নগুলোর ব্যাখ্যা একভাবে দেওয়া হয়। আজকের মতো যেমন 2-3 ভাবে প্রশ্নের ব্যাখ্যা থাকে না। টপিকের 1/3 অংশ শেখানো হয়। দেখো জিরান্ডের আরো অনেক পড়াশোনা আছে, সেগুলো শেখানো হয় না।
আমরা চেষ্টা করি, বাট পেইডে শেখানো হয়। প্রিপোজিশনের আমাদের বিশেষ কিছু বিষয় আছে, একটা প্রিপোজিশন পড়লে 12টা বিষয় শেখা যায়। আমরা নিজেদেরও কিছু কাজ করেছি। টেন্স দিয়ে বাংলা বাক্য আমরা শুধু বেসিক টু মাস্টার কোর্সে শেখাই, কারণ আমরা চাই যে আমাদের কোর্সটা করার পর একটা স্টুডেন্ট যেন যে কোনো বাংলা বাক্য অনায়াসে লিখতে পারে, সেটা আমাদের মূল বিষয়। এরপরে যে বিষয়টা আসবে, আমরা পেইড কোর্সে আসলে কি ধরনের সার্ভিস দেই। শূন্য থেকে গ্রামার শেখানো হয়, একবারে ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য একবারে সহজ ভাবে, একবারে রুট ভাবে। একটা শব্দ কোনটা নাউন, কেন নাউন, কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভটা কেন, আমি কেন চিনতে পারতাছি না, একবারে নানান মানে একবারে রুট লেভেল থেকে, বেসিক থেকে সবকিছু গোছানো শেখানো হয়। আমি ক্লাসে বলে দেই যে এটা এভাবে নোট করো, এটা এভাবে নোট করো, এটা নোট কিভাবে রাখতে হবে, কিভাবে করলে মনে থাকবে, আর কিভাবে সলভ করা যায়। ফ্রি ক্লাসগুলো যেরকম আমরা মনোযোগ সহকারে আমরা করি, ফ্রি ক্লাসগুলোতে যেমন ডেভেলপমেন্ট দেখতে পাই, যে একটা প্রশ্ন বারবার প্রশ্ন করা যায়, তখন আসলে আমরা যেভাবে করি ঠিক একইভাবে আসলে পেইড ক্লাসগুলো হবে। প্রত্যেকটা টপিক বিস্তারিত এবং স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করা হয়। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা, এমন কোনো এমসিকিউ নাই আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জিজ্ঞাসা করবা এক প্রোনাউনের উপর 4টা ক্লাস হয়ে গেছে আমার পেইড ব্যাচে। সো এমন কোনো এমসিকিউ নাই আমি এই পেইড ব্যাচে ব্যাখ্যা করি না। ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে যে ব্যাপারটা, আলাদা প্র্যাকটিস শিট থাকে, আলাদা প্র্যাকটিস শিট থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পড়ানোর পরে প্র্যাকটিস করতে হয়। প্রশ্নগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা থাকে, প্রিপোজিশনের টেকনিকের স্পেশাল ক্লাস থাকে, টেন্স দিয়ে বাংলা বাক্য শেখানো হয়। পুরো টপিক রেজাল্ট ওরিয়েন্টেড, মানে তুমি পড়ার পরে যেন ভালো রেজাল্ট করতে পারো সেভাবে পড়ানো হয়। লাইফ টাইম ক্লাস সুবিধা, যারা জব সিকার্স আছে তাদের কাছ থেকে একবার, আজকে যারা 510 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, ও চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। কিন্তু আজকের পরে কোর্স ফি কিন্তু 850 টাকা, এটা মাথায় রাখো। আর প্রতিদিন রাত 10টার সময় ফ্রি ক্লাস হয়। এইটা হচ্ছে ইংলিশ সিকার্স পেজে। ক্লাসগুলো জুমে হয়। এখন কথা হচ্ছে, জুমে ক্লাস তো রেকর্ড করা যায় না। আপনারা কিভাবে রেকর্ড দেন? ক্লাসগুলো রেকর্ড আমরা আলাদা অ্যাপস দিয়ে করি, করে আবার ফেসবুক সিক্রেট গ্রুপে রেকর্ড দেই। ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমাদের ধরো এটা 7 নাম্বার ব্যাচ, 6 নাম্বার ব্যাচের সকল ক্লাস আমরা রেকর্ড দেই। আবার 8 নাম্বার ব্যাচের সকল ক্লাস লাইভ করতে পারবে। 9 নাম্বার ব্যাচ, মানে একটা স্টুডেন্ট আজকে আমার ভর্তি হয়েছে, মানে ও আজীবন আমার, আমি যতদিন বেঁচে আছি সে পুরোটা জুড়ে আমার। ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সেকেন্ডলি যে ব্যাপারটা আসে, প্রতি সপ্তাহে আসলে কোশ্চেন আনসার সিস্টেম থাকে। পড়ার সময় যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান থাকে। এর বাইরে হচ্ছে প্রায় 20-22 হাজার প্রশ্নের টাইপ সমাধান করা হয়। বাংলাদেশে মাস্টার ইংলিশ বইয়ের প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা আজ পর্যন্ত আমার আগে কেউ দিতে পারে নাই। ঠিক আছে। এক মাস্টার জাহাঙ্গীর আলম ভাই, সেকেন্ডলি হচ্ছে আমি। ঠিক আছে। সো আশা করছি যে তোমাদের অনেক বেশি হেল্প হবে। প্রত্যেকটা এমসিকিউ যদি আমি ব্যাখ্যা করে করে পড়াই, তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। ঠিক আছে। এরপরে যে ব্যাপারটা আসবে, এরকম আর কি আলোচনা একের পর এক থাকবেই। ঠিক আছে। যারা দেখছো প্রত্যেকটা, এরপরে ভোকাবুলারি পিডিএফ থাকবে, আদার্স যা যা পিডিএফ লাগে, প্রিপোজিশন পিডিএফ, বেসিক টু মাস্টার্স এর এই কোর্সে আমরা 7 অক্টোবর থেকে মানে আজকের পর থেকে 850, আজকে 700 তোমার কত 510 টাকায় ভর্তি হয়ে যাচ্ছে। অ্যাডমিশনের জন্য আলাদা কোর্স আছে, তাদের রিটেন সহ আজকে তারাও 510 টাকায় ভর্তি হতে পেরেছে, রিটেন সহ 650। আর আগামীকাল থেকে সবাইকে আমার এই নাম্বারে ফোন দিয়ে 850 বা 1020 দিয়ে ভর্তি হতে হবে। তো যারা ক্লাসটা দেখলা এতক্ষণ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর ইংলিশ সিকার্স এর সাথে থাকো। ইংলিশ সিকার্স এর প্রত্যেকদিন রাত 10টার ফ্রি ক্লাসগুলো দেখো। আর যাদের মনে হয় যে পেইড ক্লাসে ভর্তি হওয়া উচিত, আমাদের 01707442501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাসগুলো তোমরা কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে। এতটুকুই আজকের মতো। সবাই ভালো থাকবা এবং প্রত্যেকদিন রাত 10টায় যে ক্লাসগুলো হয় অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা করবা। ঠিক আছে। ধন্যবাদ সকলকে যারা যুক্ত ছিল, অনেক অনেক ধন্যবাদ। যাদেরকে আমি কোর্সে এখনো, যারা 20-30 জন মেসেজ পাঠিয়েছো, যাদেরকে কোর্সে এখনো যুক্ত করতে পারি নাই, তাদেরকে এখন যুক্ত করব। ধৈর্য ধরো। আর ক্লাসগুলো সবাই অ্যাটলিস্ট বন্ধুদেরকে অবশ্যই কি করবা, বা বন্ধুদেরকে জানাবা, সবার কাছে আমাকে নিয়ে একটা পোস্ট করবা। তো ভালো থাকবা সকলেই। আজকের মতো এতটুকুই। ক্লাস কেমন লেগেছে জানাবা এবং অনেক 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 ধন্যবাদ সকলকে। ভালো থাকবা।